আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের জন্য একটা শোকের মাস, অগাস্ট মাসে আসলে আমাদের জন্য আসলে ভালো মাস নয় আমাদের জন্য। অগাস্ট মাসেই যত বিপর্যয়গুলো বাঙালির জীবনে নেমে আসে আমরা যদি এক এক করে ধরি, তো 15ই আগস্ট একই সাথে আমাদের শোকের মাস, দুঃখের মাস, কলঙ্কের মাস, কলঙ্কের দিন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম গতকালকে আমরা যেটা দেখলাম যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একদম মানে বঙ্গবন্ধু বন্দনা যেভাবে দেখলাম, বাঙালি জাতি, পৃথিবীর মানুষ যে দেখলো, সেটা আমাদেরকে অন্যরকম একটা অনুভূতিতে জায়গায় নিয়ে গেল। সেটা হয়তো গত 10 বছর, 15 বছর আমরা ভাবে উপলব্ধি করতে পারিনি। তো বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি যে মানুষের ভালোবাসা, সেটা আমরা আবারও উপলব্ধি করলাম। তো সেইভাবেই আমরা সেই বিষয়গুলো আলোচনা করার জন্য আমরা খুবই স্পেশাল কিছু গেস্ট নিয়ে এসেছি, যারা বঙ্গবন্ধু পরিবারের কে খুব ভালোভাবে জানেন, একজন এরকমও আছেন। তারপরে তো বঙ্গবন্ধু নিয়ে কাজ করেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, সেরকম মানুষদের সাথে আজকে কথা বলবো। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি শেখ কামালের বন্ধুও, আমার ওমর আহ, শের ভাই। শের ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ শায়লা লোপা। আম, আজকের দৃষ্টিকোণের আহ, যোগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আজকে আমাদের দিনে, আজকে 16ই, যদিও 16ই আগস্ট ক্যালেন্ডারের মতে, কিন্তু সত্যিকারে কথা বলতে গেলে 16ই আগস্ট আর 15ই আগস্টে খুব একটা আমি তফাৎ দেখি না। গতকালকে 15ই আগস্ট গেছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে, যেভাবে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, কোনো কিছু আইন দিয়ে বা কোনো কিছু দিয়ে রাখতে পারবে না। তাকে 23 লক্ষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ফেসবুকে। সমপরিমাণ, আমার নম্বরটা মনে নাই, সমপরিমাণ স্ট্যাটাস এক্স হ্যান্ডেলে এসছে, বা আগে টুইটার। এবং বিনম্র শ্রদ্ধা 27 কোটি কমেন্টে এসছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল। তিনি বঙ্গবন্ধুর একজন অনুরাগী, অনুসারী, এবং তিনি একসময় ছাত্রলীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগ করতেন। আব্দুল আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় অতি আপনজন, আমাদের রোকেয়া প্রাচী আপা। তিনিও একজন ছাত্রলীগের নেত্রী, আওয়ামী লীগ নেত্রী, এবং তিনি বঙ্গবন্ধু আদর্শ অনুসারী একজন মানুষ, এবং একজন, আমি বলবো এখনকার সময় আমি বলি, ফাইটার রোকেয়া প্রাচী। আপনাদের সবাইকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই, আমাদেরকে সময় দিয়েছেন। এখন আমি শের ভাই আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাই, 15ই আগস্ট নিয়ে বাঙালি, পৃথিবীর মানুষ আসলে অনেকটাই জানে, অবাঙালিরাও জানেন এখন। আমি শুধু বলতে চাই, আপনি তো জানি যে আপনি শেখ কামাল এর বন্ধু ছিলেন, আপনার বন্ধু। তো ওনার তো 5ই আগস্ট ওনার জন্মদিনও চলে গেল। ওনার 15ই আগস্ট মৃত্যুদিন, 5ই আগস্ট জন্মদিন। আপনি কি শেখ কামালকে নিয়ে, যখন আপনি 15ই আগস্ট শুনলেন যে 1975 সনে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, বঙ্গবন্ধুর দুজন ছাড়া সবাই নিহত হয়েছেন, হত্যা করা হয়েছে, আপনার অনুভূতিটা কি ছিল? আপনি কি করেছিলেন সেই দিনটায়? উম, আচ্ছা, আমি এখানে আসার আগে লোপা, আমি একটু প্রেক্ষাপট বলে নিই আগে। জি। আমরা আমরা প্রবাসে যে কর্নারেই থাকি না কেন, যে স্থানেই থাকি না কেন, জি। আমাদের অবচেতন মন এবং চেতন মনে সবসময় বাংলাদেশ থাকে। জি। আর তার সাথে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি আমাদেরকে আহ একটা বাসস্থান দিয়েছেন, একটা দেশ দিয়েছেন বাংলাদেশ, এবং একটা মানচিত্র দিয়েছেন, একটা জাতীয় জি। সঙ্গীত দিয়েছেন। জি। এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, 15ই আগস্ট 1975 সালে, আজ থেকে 50 বছর আগে, জি। যখন, মানে, প্রশ্নটার উত্তর দিতে গেলে ওইভাবে বলতে হয়, 14ই আগস্টের কথা বলতে হয়। জি। 14ই আগস্টে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখনো। জি। আহ 14ই আগস্টে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কাজ করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধু আসবেন ওখানে। 14ই আগস্টে
তখন মতিন স্যার ছিলেন ভিসি, জি। আব্দুল মতিন। মতিন স্যারের সাথে একটা রাউন্ড টেবিল বৈঠকও হয়েছিল জি। বঙ্গবন্ধুর, এবং আরো অনেকে, ছাত্রলীগের অনেকেই ছিলেন তখন। আমি ছিলাম না ওখানে, আমরা বাইরে ছিলাম। জি। 14ই আগস্টে সায়েন্স অ্যানেক্সে একটা বোমা ফোটে, হাত বোমা। 14ই আগস্টে বিকালের দিকে তখনকার বিরোধী দল বা বিরোধী পক্ষ, আওয়ামী লীগের, অ্যান্টি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিরোধী যারা, সেই তার জাসদের ছাত্রলীগ পক্ষের কিছু আমাদেরই বন্ধু বান্ধব ছিল, তারা এক সময় একটা ছাত্রলীগ এক ছিল, পরে তারা আলাদা হয়ে গিয়ে ওখানে তারা চেষ্টা করেছিল মঞ্চে কিছু একটা করবে। তো লাইব্রেরি কথাটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা লাইব্রেরিতে জানে, বড় বড় পিলার আছে বা খাম্বা আছে, ওই পিলারের সাথে দু তিনজনকে বেঁধে রাখা হয়েছিল। তার সাক্ষ্য আমি নিজে। ওকে, এটা 14ই আগস্ট। কোথায়? 14 আগস্ট? স্টেজের সামনে? স্টেজের সামনে না, স্টেজ ছিল মেন এখন রাজু ক্যাম্পাস দেখে ওখানে, কিন্তু লাইব্রেরির ওখানে, লাইব্রেরিতে ধরা লাইব্রেরির পড়ছিল, ওখানে? তার জি। ধরা পড়েছে, তার মধ্যে একজনের কাছে একটা ব্যাগও পাওয়া গেছিল। যাই হোক, এখন তখনকার যারা ছিল তার মধ্যে এখন, তারা পরে আমলা হয় শেখ হাসিনা, তারা বন্দনা গান গায়, বঙ্গবন্ধু কন্যার কে তারা রিফাইন্ড হয়। যাই হোক, সেটা পরবর্তীতে আসবো আমি একসময় আলোচনার মধ্যে। তো 14ই আগস্টে শেখ কামালের সাথে আমার দেখা হয়েছিল ওদের 5:30 6টার সময়। সে এসেছিল দেখতে ওভারঅল কি হচ্ছে ছাত্রলীগের ইয়েতে, মিটিং এ। আর ওটা ছিল, আমি ছিলাম ওখানে মধুর ক্যান্টিনতে বের হয়ে আমরা যখন হেঁটে সামনের দিকে আসি, তারপর শেখ কামাল বলছে চলে যাবে। পরবর্তীতে আবার সে ফিরে আসে। তখন আহ আমরা চলে যাওয়ার যাওয়ার কথা আমার, আমি তখন ধানমন্ডির থেকে মুভ করে আমরা পল্লবীতে চলে গেছি। ইস্টার্ন হাউজিং লিমিটেড পল্লবীতে আমার বাবার আগে জমি ছিল, ওখানে ওখানে কাস্টম মেড হাউস করে আমরা ওখানে ছিলাম। আমি যাবো ওখানে বলে তো আমাকে, আহ মারা গেছে সে, কালো মতো ভদ্রলোক ছিলেন, নামটা মনে আসতেছে, টিপু বাড়ি মানে জানতাম আমরা। কামালেরও বড়, আমারও বড়। কামাল আমার সাথে 1 বছরের বড় ছিল। জি। তো ও 49-এ, আমি 50-তে। তো কামালের বললো যে তোকে ও জিপে করে নামিয়ে দিবে পল্লবীতে। আমরা না, দরকার নাই, আমাকে কলাবাগান পর্যন্ত দিলেই হবে, কারণ কলাবাগানে তখন ওবায়দুর রহমান ছিলেন, ওবায়দ ভাই। দেখা করার কথা ছিল, ওর সাথে দেখা করিনি। আমি তখন একটা স্কুটার নিয়ে, মানে বেবি ট্যাক্সি নিয়ে আমি পল্লবী চলে আসি। ওকে তো রাত্রি 11টা 11:30 হয় আর কি। তারপরে রাত্রি 5টা, ভোর 4টা 5টার দিকে আমার নেবার পাশের বাড়ির ভদ্রলোক, সামনের বাড়ির ভদ্রলোক, শরীফুল হক বলে এক ভদ্রলোক ছিলেন, উনি আমার দরজা নক করছে, বলছে, আমার ডাক নাম মুন, আমি বলিনি। দরজা নক করতেছে, বলছে শুনছো গোলাগুলি হচ্ছে, কে যেন বলতেছে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। আরে না, এখনো তো শুনি, এটা তো হওয়ার কথা না, আমি তো একটু পরেই বেরো হবো 7টার দিকে। তারপরে রেডিও অন করতে বললো, রেডিওতে কিছু শুনতে পেলাম না তখনও। তার পরবর্তীতে 6টার দিকে যখন আমি শুনলাম ডালিমের গলা যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তখন আমি কনফার্ম হলাম। তখন আমার কাছে, তখনও পর্যন্ত জানি না যে শেখ কামাল মারা গেছে। ওকে, তখন পর্যন্ত জানি না কে কে মারা গেছে। তারপরে আমরা বেড়াতে চেষ্টা করলাম। আমরা তখন চারিদিকে দেখতেছি মিরপুরে এবং পল্লবীর আশেপাশে সমস্ত আর্মির গাড়ি, আর্মির ট্রাক। আমার পরিচিত একজন ছিল, মেজর কাদের। সে বললো যে তুমি অনেক ভালো ছেলে, তুমি ভিতরে চলে, বাসায় চলে যাও এখনই। আমরা কেন, কি হয়েছে বলে পরে বলবো। আমি তারপরও কষ্ট করে গেলাম, ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম ভাই কোথায়, কয় যে উনি একটু রাস্তায় উপরে আছে। ওনাকে পরে জিজ্ঞেস করো তো বলে পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে। আমি আকাশ থেকে পড়লাম, তখন আমার যে অনুভূতি, যেটা প্রশ্ন করা হলো আমাকে, লোপা যেটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে, তখন আমি কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেছিলাম। আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কি বলবো, যে এটা কি করে হলো, এটা তো হওয়ার কথা না। কারণ বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন যে উনি 15 তারিখে 3টা বিশেষ বক্তব্য দিবেন, এবং কি বক্তব্য দিবেন সেটার অপেক্ষায় আমরা ছিলাম সবাই। আমরা সেটা আজও অন্তত নাই, আমরা জানি না কি বক্তব্য দিতে চেয়েছিলেন সেদিন তিনি। তো শেখ কামাল সম্পর্কে যদি বলতে হয়, স্মৃতিচারণ করতে হলে, শেখ কামাল সত্যি একটা উদার প্রাণের ব্যক্তিত্ব ছিল। শেখ কামাল একজন আর রাজনীতিবিদও ছিল। একই সময়ে সে বেশিরভাগ ছিল
স্পোর্টস এর দিকে, সে বেশিরভাগ ছিল খেলাধুলার দিকে। সে একজন ভালো ক্রিকেটার ছিল। এবং সালাউদ্দিন আহমদ তুর্য, আমারও বন্ধু সে। তুর্যর সাথে সে সম্পর্ক করে আবাহনী ক্লাবের যে প্রতিষ্ঠাতা সে, তার সাথে ছিল মাজহারুল হক তান্না, তার বন্ধু। আরো ছিল সালাউদ্দিন, তোর নামই বললাম, আরো অনেকে ছিল, জিয়া ছিল, চার্চিল ছিল, অনেকে ছিল। তো এরা, ও খেলোয়াড় ছিল এবং স্পোর্টসটাকে সে একটা 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 এমন একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিল যেটা পৃথিবীময় থাকবে। আজকের যে বাংলাদেশের ফুটবল টিম, আজকে যে বাংলাদেশের ক্রিকেট টিম, এর অবদানের পিছনে হচ্ছে শেখ কামাল। শেখ কামাল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর যে আশা ছিল, যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, সে স্বপ্নগুলোকে সে বাস্তবায়ন করতে পারতো। শেখ কামালকে স্মৃতিচারণ করতে গেলে আমি এখানে শেখ কামালকে নিয়ে একটা বই এর মধ্যে আমার লেখা আছে। ওটা হচ্ছে শেখ কামাল মুক্ত প্রাণের প্রতিনিধি, রুদ্র সাইফুলের সম্পাদিত। আমার লেখাটা যদিও ইংরেজিতে, আমি বাংলাতেই বলবো এটা। শেখ কামাল খুব ভালো বাস্কেটবল খেলতো। শেখ কামাল আহ স্পার্স ক্লাবের সদস্য ছিল এবং সে একজন ফাস্ট বোলার ছিল পাকিস্তান টাইমে। বাট কখনোই তারকে তার স্বীকৃতি দেওয়া হয়নি, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাবা এবং সে রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জন্য সে পাকিস্তান টিমে চান্স পাওয়ার কথা ছিল ওই টাইমে, সিক্সটিজেই, কিন্তু হয়নি। আহ শেখ কামাল আহ, তরুণ বয়স থেকেই বলবো আউটরাইট একজন স্পোর্টস পার্সন ছিল, স্পোর্টস ব্যক্তিত্ব ছিল সে। 25শে মার্চের 71 সালে যখন পাকিস্তান আর্মি অপারেশন সার্চ লাইট শুরু করলো, বা যখন ক্র্যাকডাউন করলো, তখন সে ভারতে গিয়ে ট্রেনিং এ গেল এবং সেখানেও সে খেলাধুলার জন্য খেলাধুলাকে উপরে উঠিয়ে রেখেছিল। এবং ওখানে ওই 71 সালে তার আহ যুদ্ধকালীন ট্রেনিং এর সময়, সে 71-এর সময় সে তার আহ বাংলাদেশকে স্পোর্টস এর বা বাংলাদেশ খেলাধুলার কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে সে তার একটা ছক কাটা হয়েছিল। তার পরবর্তীতে সে আবাহনী ক্লাবটা তৈরি করে। এর পরবর্তীতে আমি আরেকটা আমার স্মৃতিচারণ করতে চাই। 1974-75 সালে আহ ছাত্রলীগের জাতীয় কনফারেন্সে, অ্যানুয়াল কনফারেন্সে, রমনা গার্ডেনে কামাল একটা ঢাকা মেট্রোপলিটন স্টুডেন্টস লীগ কমিটি তৈরি করে, এটা যার কোন মধ্যে কত তারিখ মনে আছে? উনিশশো ডেটটা, আমার ছিয়াত্তর এক্সাক্ট ডেটটা মনে নাই, হুম। কিন্তু আমার বছরটা মনে আছে। ওখানে যেভাবে আমি লিখেছি বইতে, সেভাবেই আমি বলতেছি। এবং সেখানে তখন আহ ওখানে ছিলেন প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির ছাত্রলীগের মনিরুল হক চৌধুরী ছিল, জেনারেল সেক্রেটারি ছিল শফিউল আলম প্রধান, আরো প্রেসিডেন্ট ছিল প্রয়াত আমাদের সভাপতি, আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। ওখানে আমি নিজে উপস্থিত ছিলাম ওখানে। এছাড়াও কমিটির আরো মেম্বার যারা ছিলেন, এই কনফারেন্সে যারা ছিলেন, নুরুল ইসলাম ছিল, ডাব্লু এজাদিন খান ছিল, আজকে সুইডেনে থাকে সে, সে সুইডেনের লেবার ফ্রন্টের কাউন্সিলর। রফ ছিলেন, ইউনুস নামে একজন ছিলেন, এবং সিটি কমিটিতে, এবং আমিও সিটি কমিটির সদস্য ছিলাম, তখন সদস্য ছিলাম আমি। কোনো পদধারী ছিলাম না, জাস্ট এক্সিকিউটিভ সদস্য ছিলাম। কামালকে কামাল কখনো কোনো পদ নেননি ছাত্রলীগের, কিন্তু সে ছাত্রলীগের ওভারঅল গার্ডিয়ান হিসেবে কাজ করেছে। আমি তার সঙ্গে হয়েছি প্রচন্ড অনেক কলেজ, ঢাকা কলেজ সহ অনেক কলেজ কমিটি তৈরি হয়েছে, সেসব কমিটিতে আমি গেছি। এমনকি আমি তার সাথে ময়মনসিংহ পর্যন্ত গেছি, এবং তার সাথে আপনি কি একটু, আহ, সরি, জগন্নাথ কলেজের কমিটিতেও গেছি, আপনার তারপরে কি, সারদা কলেজেও গেছি। হ্যাঁ, আপনি কি একটু বলতে পারবেন যে আপনার সাথে তো ওনার অনেকবার তাহলে দেখা হয়েছে, যেহেতু আপনারা বন্ধু ছিলেন। আমার সাথে তার, আমার যখন 15 বছর 16 বছর বয়স, তার 15 বছর 16 বছর বয়স, বা আমার 14 বছর বয়স,
আমার অল্প কয়েক মাসের ডিফারেন্স ছিলাম, তখন থেকে তার সাথে আমার বন্ধুত্ব। আমরা আপনার কি মনে হয় যে আপনি তো বললেন যে উনি একজন আপাতমস্তক একজন দেশপ্রেমিক বা স্পোর্টস পার্সন ছিলেন, এবং হ্যাঁ, তরুণ সমাজকে নিয়ে উনি ভাবতেন যে খেলাধুলা হ্যাঁ, এবং গঠনমূলক কোনো কিছু। আপনার সাথে যখন ওনার দেখা হলো 14ই আগস্টে, আপনার সাথে ওনার শেষ কি কথা হলো, এটা কি আপনার মনে আছে? শেষ কথা হলো যে তোরা আহ, ঠিক মতন সব যাক, যাতে যে খেয়াল রাখবি কোনো রকম যেন অরাজকতা না হয়, এটাই বলা হয়েছিল, এটাই শেষ কথা সে বলেছিল আমাদেরকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কাউকে ওয়ান টু ওয়ান যখন কথা বলার সময় ছিল না 14 তারিখে, সবাই একসাথে জড়ো হয়ে কথা বলতাম। ওকে, এবং ওইভাবে কথা হতো, ও আইডেন্টিফাই করতো কে কাকে তার সাথে যেত না যেত। ও পাশা, আপনার আমি যার নামটা ভুলে যাচ্ছিলাম, পাশা নামে একজন বাসা, ছিল। হ্যাঁ, শের ভাই, সেও আরেকটা বিষয়, ফিলোসফি ছিল। হ্যাঁ, বলো। শেখ কামালকে নিয়ে তাও অনেক কথা হয়, পজিটিভ কথা হয়, নেগেটিভ কথা হয়। শেখ জামালকে একদমই ও নিয়ে কোনো আলোচনা হয় না। আপনার কি যেহেতু আপনার বন্ধুর ভাই, আমি শেখ আপনার, জামালকে ছোট ভাই হিসেবে জানতাম। জি, ওর সাথে খুব ইন্টারাকশন আমার খুবই কম হতো, ও কথাও কম বলতো তখন। জি, হ্যাঁ, আমরা যেহেতু ওর কামালের সাথে আমাদের বন্ধু ছিল, আমরা উপরে চলে যেতাম। আর শেখ কামালের একটা আরেকটা গুণ ছিল, সে ভালো সেতার বাজাতো। তার ও, সেতারের শ্রোতা আমি, কারণ সে ছায়ানটেও ছিল। সে সেতার বাজাতো এবং তার সেতার বাজানো শুনলে যে কেউ মুগ্ধ হবে। শেখ কামাল সম্পর্কে যেসব অপপ্রচার হয়েছে, সব কটাই মিথ্যা। আমরা তখনও জানতাম, এখনো জানি, পরে প্রমাণ। আমাদের ছোট বোন বা আমাদের সমসাময়িক একই বয়সের কাছাকাছি ডলি জহুর, এই এই বইয়ের মধ্যে লেখা আছে তার, যে সে স্মৃতিচারণে বলেছে যে ডলি জহুরকে কিভাবে সে বাসায় পৌঁছে দিয়েছে শেখ কামাল, এবং সে নারীদেরকে কিভাবে সম্মান হ্যাঁ, করত, এবং একমাত্র সুলতানা ছাড়া কারোর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ওকে, এটা খেলার মাঠেও দেখা গেছে। আর শেখ কামালের মধ্যে একটা রাজনৈতিক অ্যাকুমেন ছিল, আমি অ্যাকুমেন বলবো, আর তার মেধা এবং প্রজ্ঞা এবং চিন্তা যে ছিল, একটা অন্য ধরনের চিন্তা ছিল। কারণ বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, তার আদর্শ যে গণতন্ত্র, সম সমাজতন্ত্র, ধর সমাজতন্ত্র বলতে মানে সমবন্টন, অর্থের সমবন্টন। যেহেতু পাকিস্তানের সাথে আমাদের বৈষম্যটা ছিল, এই অর্থের সমবন্টনটাকে সে উপরে তুলে রাখতে চেষ্টা করেছে, যে কারোর বঙ্গবন্ধুর মধ্যে যেসব নেচার ছিল তার মধ্যে ওই সব নেচার ছিল, গরিবদের প্রতি এবং হালকা করেই করা সবকিছুই। এবং ছাত্রলীগের জন্য তার প্রাণ ছিল। ওকে, ছাত্রলীগটাকে সংগঠন করেছিল সে সুন্দরভাবে। আহ আরো কথা বলতে গেলে আরো অনেক কথা বলা যায় শেখ কামালকে নিয়ে। শেখ কামালের মধ্যে যে গুণটা ছিল, সে গুণটা অনেকেরই আজকে নাই, এবার আমারও নাই। কারণ সে মানে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়তো, ব্যক্তিত্ব ভাবে সবাইকে সাহায্য করতো সে। এবং তার নামে যে অপপ্রচার করেছে, তারই ক্লোজ বন্ধু বান্ধব আছে তারা বিএনপিতে গেছে, তারা অপপ্রচার করেছে বেশি। ওকে, এটা এটা আমি এক বাক্যে বলবো। কারণ শের এছাড়া, ভাই, হ্যাঁ, আমরা এখানে আপনাকে একটু পজ করছি, আমরা আবার আপনার কাছে আসবো, আপনার কথা শুনবো। আমি একটু আওয়াল ভাইয়ের কাছে যেতে চাই এখন। আওয়াল ভাই, আপনি তো একজন ছাত্রলীগ কর্মী ছিলেন, এবং আপনি তো উদ্বুদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর কথা শুনে বঙ্গবন্ধুর অনুসারী হওয়ার জন্য। আপনি কি একটু বলবেন বঙ্গবন্ধুর ওই সময়টা, আপনি 15ই আগস্ট নিয়ে বলার পরে আমি একটু জানতে চাই, বাকশাল নিয়ে অনেক ধরনের কথা আছে। আপনি একটু খুব ছোট করে, অনেক বড় বিষয় তো, আপনার দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের দর্শকদের মাঝে একটু তুলে ধরেন। হ্যাঁ, ধন্যবাদ রূপা। আসলে বঙ্গবন্ধুর কথা বলতে গেলে একেবারে ইমোশনাল হয়ে যায়, এটি বাস্তব। আমি একটু তবু বলবো যে আমার প্রথম, আমি বঙ্গবন্ধুর সম্বন্ধে আমি জানতে পারি 1966 সালে, জি, এবং তখন আমি স্কুলে পড়ি। আমার মনে আছে একটি প্রোগ্রামে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে মিছিল করতে যাই, জি, স্কুল ফাঁকি দিয়ে, এবং সেখানে পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে এই স্কুলের বাচ্চাদেরকে, এবং সেখানে আমার পিঠে একটা বাড়ি পড়ছিল। এটা দিয়ে কিন্তু আমার এই ছাত্র উদ্বুদ্ধ হইলাম, আস্তে আস্তে জানলাম বঙ্গবন্ধুকে জানলাম। আর তখন তো উনি শেখ মুজিব, বঙ্গবন্ধু হলেন 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর, এই যে এই যে বঙ্গবন্ধুকে আস্তে আস্তে যতই দেখেছি, ততই তার প্রতি আকৃষ্ট হয়েছি, ততই তার প্রতি আমার সম্মান, আমার শ্রদ্ধা, আমাদের
এটি মানে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তার কারণ আমি দেখেছি যে বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি, আমি তখন, আমরা অনেক নেতা ছিলেন, সিনিয়র নেতা ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি কাছের থেকে যে উনি একমাত্র আপোষহীন। পাকিস্তানিদের সাথে উনি কোনো ব্যাপারে আপোষ করেন নাই। অনেক অনেক প্রলোভন দিয়েছেন, অনেক সরকার প্রলোভন দিয়েছেন, কিন্তু উনি উনি জেল জুলুম খেটেছেন, কিন্তু ওনার আপোষহীনতাকে আমাদেরকে মুগ্ধ করতো এই ছাত্র বয়সে। এবং ওনার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, উনি জাতির পিতা হয়েছেন, বাংলাদেশের স্থপতি। এটি আমাকে বলতেই হবে যে উনি ছাড়া, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, উনি ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারি না। আমি দেখেছি অনেক নেতাদেরকে, কিন্তু তার সমকক্ষ, তার ধারে কাছে কেউ নেই। এটা আমি সরি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, বলতে বাধ্য হচ্ছি। বঙ্গবন্ধু আনপ্যারালাল, তার সমকক্ষ নেতা বাংলাতে জন্মেছে, নেই আর জন্মেবে কখন আমি জানি না। সুতরাং আমি বলবো, যারা আজকে বঙ্গবন্ধুকে অপমান করতে চায়, বঙ্গবন্ধুকে হেয় করতে চায়, তাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হয়, তাদেরকে মানুষ বলতে স্বীকার করতে ঘৃণা হয়। বঙ্গবন্ধু সবসময় অসাম্প্রদায়িক ছিলেন। বঙ্গবন্ধু বলতেন, আমি আগে প্রথমে মানুষ, আমি মানুষ প্রথম, এরপরে আমি বাঙালি, এরপর আমি মুসলমান। সুতরাং এই যে এই যে চিন্তাধারা, বাঙালিদের এই চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে আমরা অনেক দূরে। আজকে তার জন্য বাঙালিদের এই দূর অবস্থা। আমরা আজকে ধর্ম ব্যবসা, এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে বঙ্গবন্ধু কিন্তু সারা সারা জীবন সংগ্রাম করেছেন। আচ্ছা, সংগ্রাম করে আজকে আমাদের দেশ স্বাধীন করেছে। আর যে কথা লুপা তুমি বলেছো, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পরে, বঙ্গবন্ধু আজকে যারা বলে বঙ্গবন্ধুকে হত্যা কর, 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পরে বলে কি বাকশাল করার জন্য, বঙ্গবন্ধু একদলীয় করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর শাসন আমলটা ভালো ছিল না, হত্যা করা হয়েছে। এগুলা সব ডাহা মিথ্যা। এগুলা 1971 সালে, 1971 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য, কারণ 1971 সালে যখন পাকিস্তান দেখলো যে আর স্বাধীনতা ঠেকানো যাবে না, সাম্রাজ্যবাদ আমেরিকাও যখন দেখলো স্বাধীনতা ঠেকানো যাবে না, 1900, আমি বলিনি, 1900 ইলেকশনের আগে, 70 ইলেকশন আগে, পাকিস্তানের অ্যাম্বাসাডার, সরি, আমেরিকার অ্যাম্বাসাডার ইন পাকিস্তান বঙ্গবন্ধুকে বলেছিলেন, আমি আপনাকে সাহিত্য শাসন দেব, আমি স্বাধীনতা হ্যাঁ। দেব আমেরিকা, আপনি রাজি হন? বঙ্গবন্ধু উত্তরে দিছিলেন, আমি শিয়ালের কাছ থেকে নিয়ে আমার মানুষকে বাঘের হাতে তুলে দিতে পারি না। সে হলো বঙ্গবন্ধু। এই কথা বলার সাহস এই বাংলার কারো নাই। যত বড় হোক, দালালি করার লোক আছে, সাহসী কথা বলার লোক নাই। সে বঙ্গবন্ধু, ও বঙ্গবন্ধু বলেছিলেন যখন পাকিস্তানের অ্যারেস্ট ছিলেন, নভেম্বর মাসে ইয়াহিয়া খান দেখা করতে আসলেন, ভুট্টো দেখা করতে আসলেন জেলখানায়, বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের হাত বানানোর পরে হাতে হ্যান্ডশেক করে নাই, বলে যে এই হাত আমি, ইয়াহিয়া তোমার এই হাত আমি স্পর্শ করব না, এটা বাংলার মানুষের রক্তে রঞ্জিত, এই হাত আমি স্পর্শ করব না। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি হইয়া উনি সেই সাহস দিয়েছিলেন। এখন এই দেশে কায়েদ আজমের, পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালন হয়। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর জাতির পিতার, বাংলা জাতির পিতার জাতির পিতার জন্ম মৃত্যুবার্ষিকী বিএনপি, যারা মুক্তিযুদ্ধের দাবিদার বলে, বিএনপি হোক আর যাই হোক, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা বাংলাদেশকে স্বীকার করে না, বাংলাদেশ তারা মানে না। আমি আমার পরিষ্কার বক্তব্য। আর বাকশালের কথা তুমি বলেছো, এটা তো অনেক পরের কথা। বাকশাল বঙ্গবন্ধু তো যখন দেখলেন যে এই দেশের মানুষের, আমাদের তো বাংলাদেশে বলতেই হবে, আমি একজন বাঙালি হইয়া, আমাদের তো নানা ধরনের ইতিহাস আছে। এই এই বাংলায় মির্জাফরের জন্ম হয়েছে, এই বাংলায় ক্ষুদিরামের জন্ম হয়েছে, এই বাংলায় বঙ্গবন্ধুর মতো নেতা জন্ম হয়েছে, এই বাংলা কসমোপলিটান বাংলা, এখানে বেইমানের আছে। এই বাংলায় বেইমানের জন্ম হয়েছে, অনেক বেইমানের জন্ম হয়েছে, বিশ্বাসঘাতকের জন্ম হয়েছে। এই বাংলায় আবার অনেক সুদী সফি, অনেক ভালো মানুষের, বঙ্গবন্ধুর মতো অনেক বড় বড় সোহরাওয়ার্দী সাহেব, শেরে বাংলার মতো লোক জন্ম হয়েছে। সেই তখন বঙ্গবন্ধু দেখলো স্বাধীনতা মানুষকে কোনোভাবেই, মানে শৃঙ্খলা না যাচ্ছে না, বিভিন্ন ভাবে বঙ্গবন্ধু এগুলো বক্তৃতা বলছেন, তখন উনি মনে করলেন যে আমি আপাতত একটা হ্যাঁ। সিস্টেম করি, এই যে সবাইকে নিয়ে একটা সিস্টেম করি, এটা সাময়িক। উনি কতবার বলছেন এটা সাময়িক সিস্টেম। সেই সিস্টেম উনি বাকশাল করলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ।
এবং সেখানে কিন্তু একদল না, সব তিনটা পার্টি নিয়ে প্রথমে করছে, তিনটা কমিউনিস্ট পার্টি, মুজাফরিরা অনেকে বলে যে একদল, এটা কিন্তু ঠিক না, তিনটা পার্টির সমন্বয় করেছে এবং সবাইকে আহ্বান করছে যে আপনারা এই দলে যোগদান করেন। এবং সেখানে কিন্তু কোনো সিলেকশন না, নির্বাচনের মাধ্যমে সমস্ত প্রতিনিধি হবে, এইভাবে কিন্তু এটা বাকশাল করছে। এবং এই বাকশাল যদি কায়েম হতো, ব্রিটিশ রাষ্ট্রদূত 1975 থেকে 78 ছিলেন, স্মল ম্যান, উনি রিপোর্ট দিয়ে গেছে, রিপোর্ট তো ব্রিটিশ সরকারের কাছে এখনো আছে। উনি সারা বাংলাদেশ, রংপুরে গেছেন, মডেল যে বাকশালের যে কর্মসূচি, মডেল যেটা সেটা সমবায়ের কর্মসূচি, উনি কয়েকটা ভিজিট করেছেন স্মল ম্যান। উনি ওনার রিপোর্টে বলে গেছেন, পরে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু রিপোর্ট দিতে উনি বলছেন, যদি এই বাকশাল থাকতো, মুজিব যে যেভাবে মানুষের ধারে ধারে গ্রামের মানুষকে যেভাবে উনি তুলতে এনেছেন, এটা যদি ঠিকভাবে চলতে পারতো, তাহলে 1903 বছরের মধ্যে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। আর এর পরের বছর আবুল বারাকাত, যাকে এখন গ্রেপ্তার করে নিয়ে গেছে, উনি তো ওনার রিসার্চ করে দেখাই দিয়েছে, যদি বাকশাল বঙ্গবন্ধুর সে দ্বিতীয় বিপ্লবের সমবায়ের পদ্ধতি যদি বাংলাদেশে মানে ইয়া হয়ে যেত, মানে অ্যাডাপ্ট করা যেত, তাহলে এই দেশে 99% মানুষ 3 বছরের মধ্যে মধ্যবিত্ততে উন্নতি হইত, মাত্র 1% মানুষ দরিদ্র সীমার নিচে থাকতো। এই বাকশাল কিন্তু, এগুলো হলো প্রপাগান্ডা। কার প্রপাগান্ডা? আমাদের এই দেশীয় সাম্রাজ্যবাদ পশ্চিমাদের প্রপাগান্ডা। তারা প্রপাগান্ডা করে। ওই যে আমি বলছিলাম 71 সনে জিয়াউর রহমান, মেজর জিয়া, ডালিম, ডালিম তার সাক্ষাৎ, এটা আমার কথা না, সাক্ষাৎকার দিয়েছে, নিজে বলেছে, কোরআন শরীফ শপথ, কোরআন শরীফ হাতে দিয়ে শপথ করেছে যে যে বাংলাদেশ হচ্ছে, এটা ইন্ডিয়ার তাবেদারি বাংলাদেশ হবে। এই বাংলাদেশ আমরা চাই না, এটা যুদ্ধ করছি না, আমরা শপথ করছি কোরআন শরীফ নিয়ে যে আমরা শেখ মুজিবকে হত্যা করে, তাকে হত্যা করে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ বানাবো, পাকিস্তানি বাংলাদেশ বানাবো। সেটা কোরআন শরীফ হত্যা দিয়েছে, ডালিম এখনো জীবিত আছে, সেই সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে। তাহলে তো 1971 সনে তারা চিন্তা করেছে, সেটা সেনা পরিষদ নামে তারা সেনা পরিষদ করেছেন, সেখানে তারা তখনই তো বলে চিন্তার সিদ্ধান্ত দিয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করবে। তাহলে তো এটা হলো রিহার্সাল। এই 72, 73, 74 এগুলো হলো পরিস্থিতি সৃষ্টি করা, দুর্ভিক্ষ সৃষ্টি করা, এগুলা সৃষ্টি করা। ওই বাকশাল যখন হচ্ছে তখন আমার আমার তো যারা এখন, আমি না, শের ভাই মনে আছে, হয়তো তোমাদের মনে না থাকতে পারে, যখন সমবায় হচ্ছে তখন কিন্তু জিনিসপত্রের দাম কমে আসছিল, সবকিছু জিনিসে কিন্তু আয়ত্তে চলে আসতেছিল, 3-4 মাসের মধ্যে কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছিল। তখন তারা দেখছে ঘাতকরা, এই পশ্চিমা শক্তি এবং আমাদের দেশে পাকিস্তান এবং আমেরিকা, আমি বলবোই, আর বাংলাদেশের কিছু কুলাঙ্কা, তাদেরকে আমি কুলাঙ্কা বলবো, তারা দেখছে যে আরে দেশ তো উন্নত দিকে চলে যেতে, বা এই যে সমবায় কায়েম হলে তো আমাদের প্ল্যান করতে গেলে তো জনরুষ বাইরে যাবে, এখনই জনরুষ আমাদের পক্ষে আছে, তার বঙ্গবন্ধু হত্যা করেছে। এইভাবে বঙ্গবন্ধু হত্যা করেছে, আমি না বলে পারছি না। সে একই ষড়যন্ত্র, 71-এর ষড়যন্ত্র, 75-এর ষড়যন্ত্র, আর 2024-এর ষড়যন্ত্র, ষড়যন্ত্র। একই সূত্রে গাঁথা, একই শক্তি, একই সুতা, সব ভাবে আমাদের বাংলাদেশটাকে বিনষ্ট করে দিচ্ছে। এটা আজকে বাংলাদেশ একটা দেশের কাছে নাম বলতেছে না, ইজারা দেওয়া হচ্ছে। ইজারা দিয়ে এই দেশের বঙ্গবন্ধু যে বীর দর্পে স্বাধীনতা করেছিল, গিরিজা প্রসাদ কৈরালা, গিরিজা প্রসাদ এক শিক্ষাবিদ বলছিলেন ভারতে, যে বঙ্গবন্ধু বাংলাদেশকে 2বার স্বাধীন করছে, একবার পাকিস্তানের হাত থেকে, আর ভারতীয় সৈন্য 3 মাসের মধ্যে প্রত্যাহার করে। এটা ভারতীয় এক বড় শিক্ষাবিদের কথা। বঙ্গবন্ধুর দৃঢ়তা, বঙ্গবন্ধুকে অনেকে বলে ভারতের দালাল ক্রিয়ানো। বঙ্গবন্ধু বাংলাদেশের কোনো কোনো কার দুনিয়ার কোনো শক্তির কাছে বঙ্গবন্ধু মাথা নত করে নাই। 70 সালে বঙ্গবন্ধুকে প্রশ্ন করছিলেন, এই এই যে আর্থার ব্লাড যে ছিলেন, উনি বলছিলেন যে আপনি কোন পন্থী, কি আমেরিকাপন্থী নাকি ভারতপন্থী? বঙ্গবন্ধু স্পষ্ট জবাব দিয়েছিলেন, আমি ভারতপন্থীও না, আমেরিকাপন্থীও না,
চীনপন্থীও না, আমি জনগণপন্থী। বঙ্গবন্ধু ছিলেন জনগণপন্থী। বঙ্গবন্ধু সারা জীবন বাংলার মানুষের জন্য সংগ্রাম করেছে। বঙ্গবন্ধু এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতি চেষ্টা করছিলেন সবার আগে উপমহাদেশে। এবং বঙ্গবন্ধু শোষিত মানুষের নেতা ছিলেন, শুধু বাংলাদেশের না, বিশ্বের শোষিত মানুষের নেতা ছিলেন। অন- 2004 সালে, আমি 1 মিনিটে শেষ করব, 2004 সালে আজকের মতো বিএনপি সারা দেশকে মানে মানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য সারা দেশে মানে স্টিম লোরা চালাইছিলেন। সেই 2004 সালের বিবিসির জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয়েছিলেন। সুতরাং বঙ্গবন্ধুকে ওই তার বাড়িঘর ব্যঙ্গে আর বঙ্গবন্ধুকে ওই এইভাবে করে বঙ্গবন্ধুকে মুছে যাওয়া যাবে না। বঙ্গবন্ধু নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা ছিলেন সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে। উনি সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তার তার সাক্ষ্য আজকের এই দুর্দিনেও বঙ্গবন্ধু চির অম্লান হয়ে পৃথিবীর বাঙালি ভাষার হৃদয়ে স্থান আছে। এই স্থান চিরস্থায়ী, এই স্থান কেউ নেওয়ার শক্তি নাই। বঙ্গবন্ধু অমর, অম্লান। বঙ্গবন্ধুর সঙ্গে কারো তুলনা করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল, শুধু বাংলাদেশ না। প্রাচী আপা, আপনি আমি একই জেনারেশন, আমরা মুক্তিযুদ্ধ হয়তো ছোট ছিলেন, বা আমি তো মুক্তিযুদ্ধে দেখিনি, ছিলামই না। তো জন্ম হয়নি আমার। কিন্তু আমরা সবসময় একটা কথা আমাদের মানুষদের মুখে বলতে শুনি, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধ থাকলে আমরা যুদ্ধে যেতাম। তো এখন এই আমরা মুক্তিযুদ্ধের মতোই একটা সিচুয়েশন, খারাপ ভালো আরো ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়েছে। সেখানে আমি যে কয়জন মুক্তিযোদ্ধা দেখি যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে মুক্তিযুদ্ধ, এটাও এক ধরনের মুক্তি। তার মধ্যে আপনি একজন, রোকেয়া প্রাচী। তো আপনি আসলে গত একটা বছর, আমি জানি যে যেহেতু আপনার সাথে আমার অনেক কথা হয়, আমি জানি যে আপনি কিরকম একটা, আপনারা সবাই দেশে যারা আছেন কিরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও কথা বলছেন, সেজন্য আপনাকে স্যালিউট জানাই। 15ই আগস্ট নিয়ে তো আমাদেরকে বলা হলো সবাইকে, সরকার থেকে ইউনূস গভর্নমেন্ট, তার প্রেস সচিব, কথা বলা যাবে না। তো কথা যে বলা যায়, এটা বাংলাদেশের মানুষ পৃথিবীতে যেখানে আছে বিদেশিরাও বুঝিয়ে দিয়েছে, তাই না? শের ভাই একটা জানালেন যে কিরকম হলো। এই যে 15ই আগস্ট, 15ই আগস্টে যে বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানার পরিবার ছাড়া, কারণ ওনারা ছিলেন না, থাকলে ওনারাও যেতেন, মারা যেতেন। আমি এখানে সবার কথা, আমরা শেখ কামালের কথা আলোচনা করলাম, একজন একজন নারী যিনি নাকি বঙ্গবন্ধুর পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। আপনি জানেন যে একটা পরিবারে, একটা সংসারে একজন নারীর ভূমিকা, সেই সংসারটা ভাবে চালানো। এবং বঙ্গবন্ধুর মতো একজন মানুষ যিনি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন, তিনি হচ্ছেন তার পিছনের যে চালিকা শক্তি ছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা। ওনার জন্মদিন আসছে, জন্মদিন ছিল অগস্টের 8 তারিখ। আপনি উনাকে কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ। এই 1 বছর আপনার সাথে এর আগে আমার কখনো খুব বেশি আলাপচারিতা হয়নি, কিন্তু 1 বছরে যে যুদ্ধ চলছে সেখানে আপনিও একজন শক্তিশালী সহযাত্রী। সেভাবে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে দুজন মুক্তিযোদ্ধার সম্পর্কের মতো। জন্য আমার দিক থেকে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আর আমাদের সাথে উমর শের ভাই আছেন, বীর মুক্তিযোদ্ধা। এখন কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো অনুষ্ঠানেও যখন দেখা হয় আমার খুব ভালো লাগে। এবং মনে হয় কি যে যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দুই চাচা মুক্তিযোদ্ধা, আমার বাবা বেঁচে নেই, তখন আমার মনে হয় কি যে মুক্তিযোদ্ধার একজন ছায়া সামনে দাঁড়ানো। অনেক শ্রদ্ধা জানাই শের ভাই এবং আম, আব্দুল আউয়াল ভাই, ডক্টর আব্দুল আউয়াল ভাই, আপনাকে অনেক শ্রদ্ধা জানাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। তো এরকম মানুষজনকে দেখলে খুব মানে একা আছে এটা মনে হয় না, কারণ বেশিরভাগ সময়তে আমাদের অনেকটা বন্দি সময় কাটে। যাই হোক, তো আমি যে কথাটা শুধু বলতে চাই, সবাই তো বলছেন সব কথা, আমি অন্য একটা কথা বলতে চাই। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু যখন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, তখন আমার আমার এখন আমার মনে হয় যে ওই যে তিনি বীরঙ্গনা মায়েদের বলেছিলেন যে তোমার বাড়ির ঠিকানা 32 আর পিতার নামের জায়গায় লিখে দাও আমার নাম, তখন আমার মনে হচ্ছে কত মানুষ পিতৃহারা হয়েছে। এবং উনি
সবসময় নারীদের জন্য পরিকল্পনা করেছেন অনেক, এবং প্রথম যে সকল পরিকল্পনা উনি নিয়ে করেছেন, বাস্তবায়ন করেছেন, সেগুলো উনার হাতেই করা, বঙ্গবন্ধুর হাতেই। এবং আমার মনে হয় এখন যে আহ, শুধু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই পুরো বাংলাদেশে কত কিছু সরে গেছে, নড়ে গেছে, এবং কারা এসেছে। বঙ্গবন্ধুর মৃত্যু মানে কিন্তু শুধু বঙ্গবন্ধু পরিবারের মৃত্যু না, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যু, স্বাধীনতার মৃত্যু, আমাদের সংস্কৃতির মৃত্যু। এবং আমরা যে পরিচয়টা বহন করি, সেই পরিচয়টা কিন্তু যতদিন বঙ্গবন্ধু কন্যা দেশে এসে ক্ষমতা যেতে পারেননি, ততদিন কিন্তু আমরা পরিচয়হীন ছিলাম। তার মানে বাঙালি জাতি একটা দীর্ঘ সময় পরিচয়হীন, ইতিহাসহীন, সংস্কৃতিহীন কিন্তু দীর্ঘ সময় ছিল বাঙালি। এবং ওই সময়টা বঙ্গবন্ধুর পরবর্তী সময় বঙ্গবন্ধু কন্যাকে একদম রাজপথ থেকে 1981 সালে 17ই মে থেকে শুরু করে ওনাকে কিন্তু সেই গহ্বর থেকে ইতিহাস, পরিচয়, সম্মান, গৌরব, এগুলো কিন্তু ফিরিয়ে আনতে হয়েছে আমাদের। আজকে বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যার সাথে আমাদের সম্পর্ক কিন্তু এরকমই, যে বঙ্গবন্ধু যে পরিচয়টা আমাদের দিয়েছিলেন সেটা উদ্ধার করেছিলেন বঙ্গবন্ধু কন্যা, এবং উনি এটা শক্ত হাতে কিন্তু ধারণ করে আমাদেরকে ছায়া দিয়েছিলেন। উন্নয়নের কথা আমি বলবোই না। তো আমরা কিন্তু আবারও বঙ্গবন্ধু কন্যার অনুপস্থিতিতে আবারও কিন্তু পিতৃহীন হলাম, ছায়াহীন হলাম, পরিচয়হীন হলাম। বাঙালির জন্য খুবই বিদারুণ খারাপ সময়। 75 পরবর্তী সময় এটি আরেকটি খারাপ সময়। তখন ছোট ছিলাম, বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তো ওই যুদ্ধটা কি ছিল? 1971 সালে শের ভাইরা কি যুদ্ধ করেছিলেন। তো আমাকে আপনি যেটা বলতে বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যার ডাকনাম রেনু, ওনার কথা বলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল, আমি বলেছিলাম যে আমি যেহেতু অভিনয় শিল্পী, নির্দেশনা দেই, প্রথম চলচ্চিত্র নির্মাণ করলে আমি বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে করবো। তা আমার প্রথম যে চলচ্চিত্রটি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম, যেটি আমি আসলে সময় এই পরিস্থিতির কারণে করতে পারিনি, ছবির নাম হচ্ছে রেনুর মুক্তিযুদ্ধ। ওইটা করতে গিয়ে আমি আসলে উনাকে আবিষ্কার করেছি। আমরা তো সবাই জানি উনি নেপথ্যের একজন মানুষ, কিন্তু আমি যদি খুব ছোট্ট করে বলি যে যদি আমরা 25শে মার্চ রাত থেকে শুরু করি, তার আগের কথা বললাম না, শুধু এই 9.5 মাসের যুদ্ধে উনার মুক্তিযুদ্ধটা কি ছিল। উনি বঙ্গবন্ধুকে গ্রেফতারের পরের সময় থেকেই, তার পরের মুহূর্ত থেকে বাড়িটা কিন্তু ভাঙচুর হয়েছে, গোলাগুলি হয়েছে। ওই বিধ্বস্ত বাড়িতে উনি সন্তানদেরকে নিয়েছিলেন। তখন আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি সন্তান সম্ভবা ছিলেন। তিনি ছিলেন উনার উনার মানে স্বামীর যে বাড়ি, সে বাড়িতে ছিলেন, আর বাকিদের নিয়ে বঙ্গমাতা বাড়িতে ছিলেন। এবং তার পরের দিনই বঙ্গমাতাকে ওই বাড়ি ছাড়তে হয়েছিল, এবং সে ছাড়ার জন্য বাড়ির পেছনের যে দেয়ালটা, সেখানে টেবিল দিয়ে টেবিলের ওপরে উনি শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রেহানা এবং শেখ রাসেলকে নিয়ে, এবং বাড়ির কিছু কেয়ারটেকার ছিলেন, তাদেরকে নিয়ে তিনি দেয়াল টপকে ভোর রাতে উনি বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে প্রথমে এক প্রতিবেশীর বাসায়, এবং পরবর্তীতে উনি কিন্তু ধরা পড়লেন। ওনাদেরকে ওই বাসায় মিলিটারি এসে অ্যারেস্ট করলো, এবং অ্যারেস্ট করবার পর ওনাদের একটা ধানমন্ডির একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে গেলেন, যে বাড়িটা আরো খারাপ, এখানে কিচ্ছু নেই। তো সেখানে যাওয়ার পর উনাকে একা নিয়ে যেতে চেয়েছিল। উনি বলেছে আমি গেলে সবাইকে নিয়ে যাব। উনি এত দৃঢ়ভাবে বলেছিল যে মিলিটারিরা ওনাকে নিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর উনি ওখানে যখন গেলেন, ওই বাড়িতেও কিছু ছিল না। সেখানে অনেক কষ্ট করে একটা ফ্যান জোগাড় করা হলো, একটা চৌকি জোগাড় করা হলো। কারণ বঙ্গবন্ধু কন্যার ফ্লোরে থাকা খুব অসুবিধা, তখন ওনার শেষের দিকে প্রেগনেন্সির। এই যে দুইটা রুমের মধ্যে কষ্ট করে থাকা, কিন্তু এর মধ্যে উনি যা করেছেন সেটা আমার কাছে মনে হয়েছে যে এখন আমরা ভাবছি যে আমরা খুব গেরিলা কায়দায় যোগাযোগ করছি, একে ওকে খবর পাঠাচ্ছি, একে একটু টাকা পাঠাচ্ছি, একে একটু বাজার করে পাঠাচ্ছি। উনি কিন্তু ওই অবস্থায় থেকে, উনি তখন জানেন না বঙ্গবন্ধু কোথায় আছেন, কি হচ্ছে, উনি সবার সাথে যোগাযোগ করেছেন, সহায়তা করেছেন। এবং উনি যখন বঙ্গবন্ধুর পিতা অসুস্থ হয়ে গেলেন, উনি খবর পাঠিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসলেন। যখন গ্রামের বাড়িটাতে আগুন জ্বালিয়ে দিল এবং হাসপাতালে ভর্তি করলেন, চিরকুট পাঠালেন একজন ডাক্তারকে, পিজি, যে তাকে যেন ভর্তি করা হয়। উনি আপিল করলেন ওনাকে যেন শ্বশুরকে দেখতে দেওয়া হয়। অর্থাৎ উনি এগুলো করে করে কিন্তু উনি মুক্তিযোদ্ধাদের সাথে দেখা করতেন এভাবে নানান ভাবে। এর মধ্যে শেখ কামাল, উনি চলে গেলেন যুদ্ধে কাউকে না বলে।
এই যে উনার প্রতিদিনের যে, এবং মিলিটারিরা ঘিরে রেখেছে, কে আসছে না আসছে, দুটা রুমের মধ্যে ছিলেন, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনছেন লুকিয়ে লুকিয়ে। এবং বঙ্গবন্ধু কন্যা যখন উনার লেবার পেইন উঠলো ডেলিভারির, উনাকে উনার বঙ্গবন্ধুর বোনকে দিয়ে হাসপাতালে পাঠালেন, উনাকে কিন্তু যেতে দেওয়া হলো না, উনার সাথে প্রচন্ড তর্কাতর্কি হলো। এবং উনি পরবর্তীতে উনার ননদকে লিখলেন, তুমি বোরখা পরে একটু লুকিয়ে যাও, গিয়ে দেখো ওর কি অবস্থা, খোঁজ খবরটা নাও। এই যে নানান গেরিলা কায়দায় উনি সবার সাথে যোগাযোগ করেছেন, এটা কিন্তু উনি, বঙ্গবন্ধু যতবার জেলে গেছেন প্রতিবারই কিন্তু উনি বাড়িতে মিটিং করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, উনি সেই আওয়ামী লীগের সাথে মিটিং করেছে এবং সেই খবরটা উনি জেলখানায় গিয়ে বঙ্গবন্ধুকে পৌঁছে দিয়েছেন। এবং সংসার কি করে চলছে, আওয়ামী লীগের জন্য চাঁদা তোলা, টাকা পাঠানো, এই সকল জিনিস কিন্তু তিনি বঙ্গবন্ধুকে আশ্বস্ত করে রেখেছিলেন। বঙ্গবন্ধু কোনোদিন এই টাকা পয়সা সুযোগ এই হিসাবই কোনোদিন করতে হয়নি, তিনি কিন্তু করেছেন। এবং প্রতিটা ক্ষেত্রে বঙ্গবন্ধুর পিছনে দাঁড়িয়ে অত্যন্ত সরল স্মিত হাসি দিয়ে কিন্তু উনি, কোনো অনুযোগ নেই, কোনো কিচ্ছু নেই, চাওয়া পাওয়া নেই, শুধু পাশে থেকেছেন সাথী হয়ে। এবং এই যে মানে ওই বাড়িতে বন্দি থাকা, এখন আমরা বুঝি যে হয়তো আমরা একা আছি, উনি পুরো পরিবারকে নিয়েছিলেন। তখন উনি জানেন না বঙ্গবন্ধুর কি অবস্থা, শেখ কামাল কোথায় পালিয়ে গিয়ে কোথায় যুদ্ধক্ষেত্রে, কোন যুদ্ধক্ষেত্রে আছে, উনি কিছুই জানেন না, শেখ জামাল কোথায় উনি জানেন না। এই যে অবস্থাটা, এর মধ্যে উনার সাথে উনি প্রতিটা দিন পার করছেন। এবং বঙ্গবন্ধু আহ, মানে যখন 16ই ডিসেম্বর হলো, বঙ্গমাতা কিন্তু 16ই ডিসেম্বরে মুক্তি পাননি। বঙ্গমাতার যে বাড়িতে ছিলেন সে বাড়িতে উনাকে উদ্ধার করার জন্য মুক্তিযোদ্ধারা এসেছিল, কিন্তু ওখানে গোলাগুলি হচ্ছে, ওনারা দেখছেন জানালা দিয়ে যে দূরে যারা এসেছিল তাদের অনেকেই মানে আহ, যুদ্ধ হয়েছে মিলিটারিদের সাথে, এবং অনেকেই মারা গেছে ওখানে। বঙ্গমাতা ওইখানে দাঁড়ানো জানালার শিক দিয়ে দেখছে, শেখ রেহানা আপা ওখানে, শেখ রাসেল ওখানে। এই যে তাদের ওই সময়টা, উনি যে ওই সময় যেভাবে স্থির চিত্তে থেকেছেন, এর মধ্যে বঙ্গবন্ধু কন্যার সন্তান হয়েছে, তাকে বাড়িতে নিয়ে আসা, এবং সতেরো 17ই ডিসেম্বর পার হয়েছে, 18ই ডিসেম্বরের দিকে উনি আসলে ইন্ডিয়ান আর্মি যখন আসে তখন উনি মুক্ত হন। এবং তারপর উনি যেটা করেছেন সেটা আমার এখনো মনে হয় যে আজকে যদি আমরাও রাস্তায় বেরোনোর মতো একটা সুযোগ পাই, আমরা একই কাজটাই হয়তো করবো। উনি ছাদে গেছেন যেখানে পাকিস্তানি ফ্ল্যাগটা উঠছিল, উনি ফ্ল্যাগটা নামিয়েছেন, এবং বাংলাদেশের একটা পতাকা কিন্তু ওনার কাছে ছিল, উনি সেটা উপরে ওঠান। তো এই আমার তখন মনে হয় যে উনি আসলে, এবং বাড়ির সামনে অনেক মানুষ আসে, মানে আমার কাছে মনে হচ্ছে যে ওই মুহূর্তে বঙ্গমাতা কোনো সাধারণ একজন মা, একজন স্ত্রী না, উনি কিন্তু তখন একজন মুক্তিযোদ্ধা। এবং এই সময়গুলোতে উনি যেভাবে ম্যানেজ করেছেন, আমি আপনাকে অনেক ছোট ছোট ঘটনা মানে না বলে এড়িয়ে গেলাম, কারণ সময় অনেক, 2 ঘন্টার ছবি আমি আসলে আপনাকে বলছি, ছবিটাই হচ্ছে মানে একদম পুরো ঘটনাটাই। তো একজন নারী কোন পর্যায়ে ঠান্ডা মাথা, উনি কিন্তু এই 9.5 মাস কান্নাকাটি করেননি, উনি ধীর স্থির ছিলেন, এবং উনি সবাইকে সাহস দিয়েছেন, সবাইকে বলেছেন যে দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হবে। ভেঙে পড়া কোনো নারী উনি ছিলেন না। অথচ আমরা কিন্তু উনার ছবি যখন দেখি যে একদম আমাদের মায়ের মতো, আমাদের খালার মতো, আমাদের ফুপুর মতো একজন, যার ধারাবাহিকতা কিন্তু বঙ্গবন্ধু কন্যার মধ্যে আমরা পাই। তো আমার কাছে মনে হয় যে বঙ্গমাতাকে, মানে আমরা তো বলি যে বঙ্গবন্ধুকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, বঙ্গবন্ধুকে পড়ি, তাহলে আমাদের অনেক পড়া হয়ে যাবে, অনেক অনেক জ্ঞান পেয়ে যাব, অনেকখানি মানুষ হয়ে যাব। তো আমি একজন নারী হিসেবে শুধু না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা বিভিন্ন সেক্টরে যুদ্ধ করেছেন, অস্ত্র ধরেছেন, বঙ্গমাতা অস্ত্র ধরেননি, অস্ত্র রেখেছেন যোদ্ধাদের জন্য। এবং উনি অস্ত্র হাতে নেয়ার জন্য যে সাহস দেয়ার, সেই জায়গাটা উনি ছিলেন, এবং উনি সাহস দিয়েছেন, আশ্রয় দিয়েছেন মানুষকে। এটা খুব সহজ ব্যাপার না। আমি যখন পড়ছিলাম, ওই সময় যখন স্ক্রিপ্ট করছিলাম, তখন আমি এটা বুঝিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারি। তখন আমার এখন মনে হয় যে আমি তখন 30% বুঝেছি, কিন্তু আজকে এই 2024-25-এ এসে আমার কাছে মনে হয় যে বঙ্গমাতা সে সময় পুরো 71কে ধারণ করেছিলেন। এবং রেনুর মুক্তিযুদ্ধ, বঙ্গমাতার মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে বাংলাদেশের নারীদের, উনি নারীদের মুক্তিযুদ্ধ। ওনার মধ্যে আমি আসলে এখন আর একজন বঙ্গমাতাকে পাই না, উনি একাকার হয়ে গেছেন আমাদের মুক্তিযুদ্ধের সাথে।
আমি আবারও আপনার কাছে আসব অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা নারীর মুক্তি বললেন, নারীর অধিকার নিয়ে। তার আগে আমি একটু শের ভাইয়ের সাথে, আমাদের সময় কমে আসছে তো। আচ্ছা শের ভাই, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন বাকশাল নিয়ে। আমি বাকশাল প্রসঙ্গে যাব, তার আগে আপনি বাকশাল নিয়ে একটু বলে আমাদেরকে একটু বর্তমানে যে ইউনূস সরকারের যা শুরু করেছে, আহ, এই অবস্থাটা থেকে আপনার কি মনে হয়? আপনি কিভাবে দেখেন আমাদের মুক্তি কি পাবো আমরা? কি মনে হয় ওকে, আপনার ব্যাখ্যা কি? ওকে, আমি ওই প্রসঙ্গে আসছি, আগে বাকশালটা বলে নিই। জি। ওকে, বাকশাল গঠনের খুব সুন্দর প্রেক্ষাপট দিয়েছেন ডক্টর মোহাম্মদ আওয়াল। আহ ওনার সাথে আমি যোগ করতে চাই, বাকশাল গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু সংবিধানের 4টি নীতির উপর ভিত্তি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যা জি। দেশবাসীর দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা পূরণ করবে। ওকে, এটাই ছিল মেন উদ্দেশ্য। কিন্তু যদি সত্যি এটা বাস্তবায়িত হতো, তাহলে 3 থেকে 4 বছরের মধ্যে বাংলাদেশের তার চেহারা পাল্টে যেত, এবং যে উন্নয়নশীল দেশের মধ্যমায় উন্নয়নশীল ওনার কন্যা দেশনেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছিলেন 2026 সালে, এটা হওয়ার কথা ছিল। সেটা তো আমরা 100 বছর পিছিয়ে গেছি এখন। সেটাই ছিল চেয়েছিলেন বঙ্গবন্ধু, যেটা চেয়েছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা পূরণ করতে চেয়েছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু জর্জ ওয়াশিংটনের সমকক্ষ, গান্ধীর সমকক্ষ, যে কোনো দেশের জাতির নেতা। কারণ অন্য ধর অন্য নেতাই ছিল, কিন্তু তারা বঙ্গবন্ধু পর্যায়ে উঠতে পারেন নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা হয়েছে। আজকে যে ইউনিশ সরকার আছে যেভাবে কুক্ষিগত করেছে, হ্যাঁ, এবং তার যে মব বাহিনী, জঙ্গি, বিশ্ব বাটপার ইউনুস যেভাবে কুক্ষিগত, ইউনুস একটা আহ ইউনুসের সবসময় উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া বা প্রেসিডেন্ট হওয়া। 2004 সালে যখন 21শে আগস্ট কদিন পরে আসবে, সেই 21শে আগস্ট আর 15ই আগস্টের মধ্যে অনেক একটা লিঙ্ক আছে, এবং 71 সালেও লিঙ্ক আছে, যেটাকে পাকিস্তানিরা চেয়েছিল বঙ্গবন্ধুকে শেষ করতে। 21শে আগস্টের আহ ঘটনার আগে তারেক দেখা করেছিল ইউনুসের সাথে। ইউনুসের সাথে লিঙ্ক আছে এখানে একটা। ইউনুস তখন বলেছে গো হ্যাট, কি করবে সে জানে না। এবং চ- ওইটাতে বোঝা যায় যে ইউনুস কিভাবে ইনভলভ আছে। তো ওই সব থেকে সে চাচ্ছে আওয়ামী লীগকে ডিস্টেবিলাইজ করতে। 2006, 7, 8, 9, 7-এর দিকে সে একটা কিংস পার্টি তৈরি করতে চেষ্টা করলো, সে পারলো না, সে রাজনীতিতে সরে আসলো। সে চেয়েছিল সে প্রেসিডেন্ট হতে, জেনারেল মঈন চেষ্টা করছিল তার কাছে যেতে, সে তখন না পেয়ে ফখরুদ্দিন দিত। ইউনুস যেভাবে আইবার দখল করলো, মেটিকুলাস প্ল্যান, তার মেটিকুলাস ডিজাইন দিয়ে, এটা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের বহিঃপ্রকাশ, যেটা হেনরি কিসিঞ্জার চেষ্টা করেছিল 71 সালে। 75 সালে সেটা পড়লো, এবং এইচআর ব্লাডের যে রিপোর্ট আছে সেখানে। এবং 75 সালে বঙ্গবন্ধুকে মৃত্যুর জন্য জিয়াউর রহমানও দায়ী। জিয়াউর রহমানের কুশীলব, আমি বলে একটা কুশীলব, তার সে সামনে আসে না, কিন্তু পিছনে ছিল সে। এটা যারা একটু ইতিহাস পড়ছে বা যারা একটু রিসার্চ করতেছে 75 সালে নিয়ে, তারাই, আমিও রিসার্চ করেছি, এর মধ্যে আমরা আবিষ্কার করেছি যে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এরপরে আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, ইউনিসের যে কিছু যে মব, এনসিপি পার্টি নামে একটা পার্টি করেছে, যেটা তারা যে আজকে আজকে কোনো আইন নাই দেশে। আর এই ইউনুস আসার পর থেকে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে গেছে, কারণ যে প্রতিহিংসার রাজনীতি করতো, সেই প্রতিহিংসার রাজনীতিতে কোনো ফলাফল দিবে না। কারণ এরা যা করছে, এদেরকে খুঁজে পাওয়া যাবে না আমরা তখন আসি। আচ্ছা, প্রশ্ন দ্বিতীয় অংশ ছিল আমরা কি আদৌ আসতে পারবো কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের 70% লোক এখনো চায় বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে ফেরত। কারণ কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ফিরিস্তি এখন দেওয়া যাবে না। উন্নয়ন হয়েছে চোখের দৃশ্যমান, এবং উন্নয়নে তারা সবাই জানেন। এরা একমাত্র আওয়ামী লীগই পারে করতে। তো আমাদের কিছুটা দোষও আছে। 21 বছর বঙ্গবন্ধুর নাম পাওয়া যায়নি। 21 বছর পর বঙ্গবন্ধুর নামটা আমরা 7ই মার্চের ভাষণটা শুনতে হতো ই করে, মানে বাঙালি ছিল। এবং তোমাদের জেনারেশন, প্রাচীর জেনারেশন, যারা মানে ওই সময় ছোট ছিল বা জন্মগ্রহণ করে, এই জেনারেশনকে আমরা ঠিকমতো ইনকালকেট করতে পারি। তাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং আওয়ামী লীগের যে আদর্শ, সেইটা আমরা প্রচার করতে বিমুখ হয়েছিলাম। আমরা পারিনি, সত্যি কথা বল, এটা অস্বীকার করতে আমি সবসময় স্বীকার করি এটা। তবে আমরা যেটা করতে পারি এখন, যেহেতু
71 সালের প্রেক্ষাপট অন্যরকম ছিল, সেই প্রেক্ষাপটের পরিণয় এখন অন্যরকম। এখন আমাদের দেশীয় শত্রু, আমার ভাইও বা বোন বা ফুপু বা মামা চাচা অনেকেই তারা হয়তো মনে করতেছে ইসলামী আসল আদর্শ, কিন্তু আমরা যে বাঙালি, আমরা যে বাঙালি না, বাঙালি ছাড়াও যে মুসলমান ছাড়াও যে আমরা বাঙালি, সেটা তো অস্বীকার করতে পারবে না। বঙ্গবন্ধু ইসলাম তার বক্তৃতাটা কি ছিল? সাথে ইনশাল্লাহ আমরা স্বাধীন করে ছাড়বো, ইনশাল্লাহ আমরা মুক্ত করে ছাড়বো, যে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তো এই যে তার বক্তব্য ছিল, তার বক্তব্যের মধ্যে বলা ছিল যে সে সৃষ্টিকর্তার উপরে আস্থা রাখছে, রেখে আমরা ঝাঁপিয়ে পড়তে বলছে। এই বঙ্গবন্ধু নির্দেশনা একই ধারণা ছিল বঙ্গকন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও, কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করে দেশে আজকে অরাজকতা হয়েছে। অর্থনীতি $540 বিলিয়ন অর্থনীতি ছিল নমিনাল হিসাবে, সেই অর্থনীতিকে 240 বিলিয়নে নিয়ে চলে আসছে। মানে মুদ্রাস্ফীতি অনেক উপরেও চলে গেছে। এখন লোকজন কি খেতে পায় না, 3 বেলা খেতে পেত এবং সেটা পাচ্ছে না। ভাতা অনেক বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে কোনো উৎপাদন হচ্ছে না, এবং বিনিয়োগও হচ্ছে না। বিনিয়োগ তো হওয়ার প্রশ্নই উঠছে না, দেশি বিনিয়োগও হচ্ছে না, বিদেশি বিনিয়োগের প্রশ্নই উঠে না। কারণ দেশে তারা গণতান্ত্রিক সরকার না হলে তারা দিবে না। অগণতান্ত্রিক সরকারে কখনোই বিদেশিরা এফডিআই বলি, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কখনোই আসে না। আমি অর্থনীতিবিদ একজন, সেই হিসেবে বলবো যে অর্থনীতিকে সে একেবারে পঙ্গু করে দিয়েছে। এইকে আমাদের এতটা পিছিয়েছে, আমার হিসাবে 100 বছর লাগবে এটা আমাদেরকে ওই 24 সালের জুলাই 31 তারিখ পর্যন্ত আসতে। আগস্ট মাসটা আমি বাদিয়ে দিলাম, ওখানে আসতে তো 365 দিনে দেশকে 100 বছর পিছিয়ে দিয়েছেন। তবে আমাদের যেটা করতে হবে, আমি সবসময় এটা বলি যে আমাদের মধ্যে একটা আত্মশুদ্ধি করতে হবে, যেটা বঙ্গবন্ধু সবসময় বলতেন, নিজের দিকে দেখো, নিজে কি কাজ করতে পারো কিনা সেটা আগে দেখো, করে তারপর তারপরে সৎ নেতৃত্বের দরকার। নেতৃত্ব বলতে আমি একেবারে প্রথম প্রধানমন্ত্রী নেতৃত্ব বলতে ছিলেন। নেতৃত্ব বলতে যে ওয়ার্ড কাউন্সিল, যে জেলা কাউন্সিল, যে গ্রামের যে ছোট এলাকা যেখানে নেতৃত্ব হবে, সে সৎ নেতৃত্ব হতে হবে। আমাদের আমলে ছিল কি, স্কুল টিচাররা সব নেতৃত্ব দিত। এবং সর্বশেষে যেটা বলবো, সততা থাকতে হবে। সততা না থাকলে 3টা জিনিসের মূল্যায়ন করে যদি আমাদের তরুণরা আজকে জেনজি এবং তার মিলেনিয়াম, এই যে যে গ্রুপগুলা, এরা যদি এদেরকে নেতৃত্ব দেওয়া যায় এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে যদি সংগঠন করা যায়। কারণ আস্তে আস্তে এখন যে তার বহিঃপ্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়া, এখনকার যে যে জিনিস তাকে দিয়েই করতে হবে। এখন অন্যভাবে করলে হবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে আমাদের যে প্রচারটা হয়েছে এবার 15ই আগস্টে, এইভাবে আমরা যদি আস্তে আস্তে প্রচার করতে থাকি এবং এটাকে আমরা দখল করতে পারি, তাহলেই আমি মনে করি আস্তে আস্তে আমরা। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এইসব কি বলে ওরা, বিপ্লব, এইসব বিপ্লব টিপ্লব কিছু হয়নি গত 5ই আগস্ট 2024 সালে। এটা একটা আর্মি কু হয়েছে, সামরিক কূপ। একদম সামরিক উদ্বোধন হয়েছে, এবং এটা একটা নীরব ভাবে করেছে। কারণ 44 দিন আগে ওয়াকার হচ্ছে এটার 1 নম্বর বেনিফিশিয়ারি বা 1 নম্বর কুশীলব। সে ওয়াকার 44 দিন আগে নিযুক্ত হয়, ওকে, এবং প্রত্যেকবারই 44 দিনের মাথায় সে কু করে। সে যদিও কথা দিয়েছিল যে সে টেক কেয়ার করবে, কিন্তু সে টেক কেয়ার করে নাই, ওকে। সে এটা, এই যে কোটা আন্দোলন যেটা ছিল, এটা প্রথম দিকে যদি নিপ ইন দা বাট করা যেত, তাহলে আজকে এই অবস্থা হতো না আমাদের। যাই হোক, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তার বলে লাভ নাই। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে 1 নম্বর, সোশ্যাল মিডিয়া আমাদের সম্পূর্ণ আমাদের দখলে নিতে হবে, জামাতি এবং মৌলবাদীর থেকে দূর করতে হবে। দ্বিতীয়ত, আর্মির মধ্যে আমাদের প্রোপাগান্ডাটা বাড়াতে হবে, আমাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের, যে আর্মির মধ্যে মৌলবাদী বেশি ঢুকে গেছে এবং আমাদের পক্ষে যারা আছে তারা কর্নার হয়ে গেছে, তাদেরকে আমাদের উদ্ধার করতে হবে। কারণ আর্মি ছাড়া এখন সম্ভব হচ্ছে না। কারণ আর্মির হাত তুলে নিলে ইউনিসের গ্যাং থেকে বিশ্ব বাটপারের ওই হাত যদি তুলে নেয়, 2 ঘন্টাও টিকতে পারবে না। কারণ জনগণের সমর্থন আছে, এরা এত বেশি করে। আর একটা কথা বলবো, এখানে বিএনপি তার নিজের রাজনৈতিক মৃত্যু ডেকে নিয়ে এসছে। 15ই আগস্টে 24 সালেও যেটা করেছিল, তারা পাহারাদার হয়েছিল,
এবারও তারা পাহারাদার হয়ে ওখানে লুঙ্গি ড্যান্স করেছে, হিন্দি সিনেমা দেখে। যে ভারতকে তারা দেখতে পারে না, সেই ভারতের মুভি তারা চালিয়েছে ওখানে ট্রাকে করে। ওকে, 15ই আগস্টে তো বিএনপি তার রাজনৈতিক মৃত্যুটা ডেকে নিয়েছে নিজেই। তাদের রাজনৈতিক ভুল। 2004 সালে 21শে আগস্ট যেভাবে তারা রাজনৈতিক ভুল করেছিল গ্রেনেড হামলা করে, এবং এবার 15ই আগস্টে তারা যেটা ভুলটা করলো, তাদের ভোটও কমে যাবে। এবং কি হবে আমি জানি না, ভোট তো হবে না আমার মতে। ভোট আমি অনেক টকশোতে বলেছি, ভোট হবে না। ঠিক আছে শের ভাই, অনেক ধন্যবাদ। এবার আমি একটু আওয়াল ভাইয়ের কাছে জিজ্ঞেস করি। উনি যে বললেন যে এই যে নির্বাচন, বিএনপি যেটা করেছে 21শে আগস্টের গ্রেনেড হামলা 2004-এ, এবং আমরা দেখলাম 32-এ সাদেক হোসেন খোকার ছেলের নেতৃত্বে একটা বড় গ্রুপ গিয়ে মিছিল দিয়ে 32-এ, ওখানে কিছুই নেই, ভাঙা একটা বাড়ি গুড়িয়ে ফেলা, ওখানে বসে আছে। আপনি এই যে রাজনৈতিক দলের যে একটা, যারা এখন মাঠে আছে ইউনূসের সাথে, এই যে দেউলিয়াপনা, এবং আগামীতে যে অন্য নির্বাচনটা আদৌ হবে কিনা, বা এই ইউনূসের আন্ডারে নির্বাচনে আমরা কি মনে হয় যাওয়া, এটিকে নিরপেক্ষ হবে? আপনি পুরো ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের সময় একদম কমে এসেছে আওয়াল ভাই, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, একটু ধন্যবাদ গভীর সাহেলা। প্রশ্ন করে ফেললাম। একটা খুবই জি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার আমার প্রথম, আমি প্রবাসী থেকে আমি যে সবচেয়ে প্রথম যেটা গুরুত্ব দিই, কেন আমি আজকের এই সংগ্রামের সাথী, জি। আমার প্রথম হলো ক্ষমতা কে থাকলো না থাকলো সেটা আমার প্রথম বিবেচ্য নয়। আমার বিবেচ্য হচ্ছে বাংলাদেশটা আজকে মৃত। যে বঙ্গবন্ধু যে বাংলাদেশ স্বাধীন করে আনছে সেই দেশটা মৃত, সেই দেশটা নেই। এই বাংলাদেশে এখন দুইটা শক্তি, একটা হইল পরাজিত শক্তি, এরা এখন দেশ চালাচ্ছে। ডক্টর ইনুস আজকে এখন এই পরাজিত শক্তির নেতা, সাম্প্রদায়িক শক্তির নেতা। আর এর এখানে আর এদিকে একজন শেখ হাসিনা, আপাতত বঙ্গবন্ধু কন্যা, তিনি দেশ ছেড়ে আসছেন, উনি এক নেতা। সুতরাং আমাদের প্রথম বাংলাদেশটাকে বাঁচাতে হবে। এই বাংলাদেশটাকে বাঁচাতে হইলে আমি মনে করি যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মান্য করে, যারা বিশ্বাস করে বঙ্গবন্ধু এই দেশের স্থপতি, আমি দলমত নির্বিশেষে সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হন। দেশ আক্রান্ত, আপনার বাড়ি আক্রান্ত, আপনি সব ভেদাভেদ ভুলে নিজের বাড়িকে, দেশকে আজকে মুক্ত করতে হবে। সেই মুক্তির পথ আমাদের বের করতে হবে। এবং আমি যা মনে করি, এই মুক্তির পথ সহজ নয়, আবার সহজ। কারণ এইখানে মানুষ তাদের সাথে নাই, জনগণ তাদের সাথে নাই। জনগণের একটা বড় অংশ আজকে ইনুসকে, তার গণদেরকে, এই পরাজিত শক্তিকে সাথে নাই। তার যারা আছে ভয়ে কথা বলতে পারছে না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এবং এই আন্দোলনের মাধ্যমে আমি মনে করি আন্দোলনের মাধ্যমেই এই শক্তি পরাজিত হবে, এই শক্তিকে নিঃশেষ করতে হবে। জনগণ ঝাঁপিয়ে পড়বে, যে কোনো সময় রাস্তায় নামে পড়বে। এবং এই ইলেকশন যেগুলা কথা বলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলা কোনো ইলেকশন না, ইলেকশন হলো প্রহসনের ইলেকশন। সেটা মুক্তিযুদ্ধের পক্ষের লোকের জন্য এই ইলেকশন, প্রহসন, এগুলার কোনো আমার কাছে কোনো মূল্যায়ন নাই, আমি এগুলাকে মনে করি না। দেশটাতে দুইভাবে শেষ শেষ হচ্ছে বাংলাদেশটা। একটা হলো স্বাধীনতা, স্বাধীনতা পরাজিত হচ্ছে, স্বাধীনতা বিরোধীরা আজকে ক্ষমতায়, তাদেরকে এটা করছে। আরেকটা হলো দেশের উন্নয়ন, দেশ যে একটা, আমাদের যে একটা দেশের একটা মানুষের, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। বঙ্গবন্ধু কন্যা তার অনেক দুষ্কুটি থাকতে পারে, আওয়ামী লীগের অনেক দুষ্কুটি থাকতে পারে, আমি বলি না আওয়ামী লীগ তুলসী পাতা, তাদের অনেক দুষ্কুটি, সেই দুষ্কুটি গুলা আওয়ামী লীগ, জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছেড়ে যাবে, আরেক দল ক্ষমতা আসবে। কিন্তু সেই সুযোগ তো দেওয়া হয়নি। সুতরাং এখানে কে ক্ষমতায় কে গেল না গেল, তার চেয়ে আমাদের দেশটাকে উদ্ধার করতে হবে। এরপরে একটা সুষ্ঠু নির্বাচন, যখন দেশ উদ্ধার হবে, একটা সুষ্ঠু নির্বাচন দরকার হইলে সমস্ত সারা সারা দুনিয়ার লোক নিয়ে নির্বাচন করে আপনাকে যারা প্রকৃতকে, যাদেরকে মানুষ চায় তাদের কাছে দেন। যেহেতু বঙ্গবন্ধুর কন্যার অনেক দোষ আছে, উনি নির্বাচন ঠিকভাবে দেন নাই, সেগুলো বলছি হোক। কিন্তু আমি মনে করি কোনো ইলেকশন না, ইলেকশন দেখ না দিল, না দিল, এইটি আমাদের বিবেচ্য না। আমাদের বিবেচ্য হলো এইখান থেকে মুক্ত করতে হবে, এবং সেটা সংগ্রামের মাধ্যমে মুক্ত করতে হবে। এই সংগ্রাম বিভিন্নভাবে, সাংস্কৃতিক সংগ্রাম,
রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম। আমি মুক্তিযোদ্ধা যারা আছে, আমি মনে করি এখনো প্রায় 2 লক্ষ মুক্তিযোদ্ধা এবং প্রায় 1.5 লাখ 1 লাখের উপর 1,24,000 মনে হয়। জীবিত আছেন। আমি তাদেরকে অনুরোধ করব যে দেশ স্বাধীন করছে, আপনারা যদি মনে করেন যে আপনারা স্বাধীন করেছেন, আপনারা রাস্তায় নামুন। আপনারা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের সংবিধানকে ভালোবাসেন, তারাই রাস্তা নামুন। এই দেশ আগে উদ্ধার হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ, আগে যেটা বলছে রুকেয়া প্রাচী, বঙ্গবন্ধুর বাংলাদেশটা আজকে নিঃশেষ হয়ে গেছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ আগে প্রতিষ্ঠা করতে হবে, এরপরে ইলেকশন, ক্ষমতা পরে। আর আওয়ামী লীগের বলবো, আওয়ামী লীগের কে অনেক আত্মশুদ্ধির প্রয়োজন আছে। সেই আত্মশুদ্ধি তার তার দল ঠিক করবে। যদি আত্মশুদ্ধি না হয়, তাহলে আওয়ামী লীগের থেকে অন্যদের কাছে যাবে, সেটা বড় কথা না। যে ঠিক জনগণের ভালোবাসা নিতে পারবে, তার কাছে ক্ষমতা যাবে, সেটা আমরা চাই। জনগণের ভালোবাসা যারা নিতে পারবে, সেটা আওয়ামী লীগ, অন্য দল হোক। কিন্তু একটা কথা প্রফেসর জাফর ইকবাল বলছিলেন, যে আমাদের সরকার যেন, যে কোনো সরকার যেন মুক্তিযুদ্ধের পক্ষের হয়, মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যেন থাকে। এই যে অপশক্তি, সাম্প্রদায়িক শক্তি, যারা এন্টি ভারত, এন্টি আওয়ামী লীগ এই রাজনীতি করে, তাদের প্রতি অনুরোধ, আপনারা এই রাজনীতি পরিহার করুন। ইয়ং জেনারেশনকে বলবো, যারা আপনারা অনেক বিভ্রান্ত, আপনারা যারা বলেন যে জাতির পিতা মানে না বঙ্গবন্ধুকে, আপনাকে ভাবতে হবে এই দেশে বসে আপনি যে করছেন সেটা বঙ্গবন্ধুর জন্য। যাকে আজকে বলেন যে আমি তাকে জাতির পিতা না বলে, আপনি বঙ্গবন্ধুর ওই ফজলুর রহমান ভাইয়ের কথা বলতে হয়। আপনারা বঙ্গবন্ধুর একটা আঙ্গুলের সমান হওয়ার যোগ্যতা রাখেন না। আপনাদের মুখে এই কথা মানায় না, আপনারা নিজেদেরকে বিপদ ডেকে আনছেন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, নতুন প্রজন্ম বাংলাদেশে যারা আছেন, আপনারা এই দেশটা আপনাদের উপলব্ধি করুন। অনেক উপলব্ধি হয়েছে। যে সমস্ত লোক 2004 সালে রাস্তায়, 24 সালে 5ই আগস্ট রাস্তায় নেমেছিল, আজকে অনেকেই তারা নাই। যারা লাল হয়েছিলেন, অনেকে আজকাল সবুজ হয়েছেন। কেন? তাদের উপলব্ধি হয়েছে। আর যারা উপলব্ধি হয় নাই, তাদেরকে বলে আপনার উপলব্ধি হয়ে আসুন, দেশটাকে ভালোবাসুন, দেশটাকে সঠিক পথে চলুন। এরপরে সঠিক পথে আসার পরে পরে নির্বাচন হবে, জনগণের কাছে ক্ষমতা যাবে। আমি এই আহ্বান রেখে সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রাখছি। বাংলাদেশের মানুষ, আপনাদের উপলব্ধি হোক, আপনারা দেশটা বঙ্গবন্ধুর দেশকে পরিণত করুন। এটি আমার উদাত্ত আহ্বান। এটি আপনারা আজকে শপথ নেবেন বাংলাদেশের আজকের জাতির জনকের এই 50তম শাহাদাত বার্ষিকী। উনি জীবনটা সারা জীবন উৎসর্গ করে গেছে আপনাদের জন্য, শোষিত মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য। ওনার কোনো চাওয়া পাওয়া ছিল না। উনি একটা ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই উনি যখন মারা যান। সুতরাং এইটি মনে রাখবেন। অনেক প্রপাগান্ডা হয়, বিশ্বাস করবেন না। বঙ্গবন্ধু একজনই, তার মতো নেতা বিশ্বে বিরল। যে যাই বলুক, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সবার প্রতি আমার অনুরোধ, দেশটা বঙ্গবন্ধু বানানো, এই আমার বিনীত অনুরোধ। সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রাচী আপা, আপনাকে দিয়ে আমরা শেষ করব। আপনি আমাদেরকে, আপনি তো এখন দেশ থেকে আপনি যুদ্ধটা লড়ছেন। এই যে বাংলাদেশে যে নারীদের যে অবস্থা, একজন নারী, এই তো কিছুদিন আগেই দেখলাম যে একজন উলঙ্গ করে রাস্তায়, আপনি নিজেও তো বিবস্ত্র করে ফেলা হয়েছিল নারীকে। এই যে বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে নারীদের যে এই যে মানব মানবতা তো নাই, কোনো মানবিক আচরণ তো তারা করছেন না, কিন্তু নারীদের যে যে বিবস্ত্র করে ফেলা হচ্ছে, নারীদেরকে যে অধিকার হরণ করা হচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা কোথায় চলে গেছিলাম? এটা, এ বিষয়টাতে একটু আপনি আলোকপাত করবেন। আর আরেকটা বিষয় শেষে আমি শুনতে চাই আপনার কাছে, আপনি তো একটা সংগঠন প্রকাশ করলেন, যেটা আমাদের এই মুহূর্তে সবচাইতে বেশি আমরা উপলব্ধি করলাম গত 1 বছরে, যে আমাদের আসলে সংস্কৃতি চর্চা একদম থেমেই গেছিল মনে হয়। সেটা যে কতটা প্রয়োজন আমরা এই গত মানে 12 মাসে বুঝতে পারলাম। তা আপনি তো সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ বলে একটা সংগঠনের আত্মপ্রকাশ ঘটালেন, আমিও আছি সেটাতে, আমরা সবাই মিলে, তো আপনার নেতৃত্বে হলো। আপনি ওই বিষয়টা, ওই সংগঠনটা নিয়েও একটু বলবেন, আমাদের সবাইকে জানাবেন। এবং আপনি নারীর বিষয়টা কিভাবে দেখছেন, এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলুন। জি, ধন্যবাদ। দেখেন, 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আমরা দেখলাম যে আহ, নারীদেরকে আঘাত করা হচ্ছে। অর্থাৎ প্রথম দিকে দেখলাম যে আওয়ামী লীগের
নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে যখন ওরা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট করছিল, বাড়িতে পুরুষদেরকে হয়তো পায়নি, যাদেরকে পেয়েছে তাদেরকে তো মেরেছে, হত্যা করেছে, কিন্তু যাদের বাড়িতে পুরুষদের পায়নি সে বাড়িতে নারীদের প্রতি সহিংসতা ঘটেছে, ধর্ষণ ঘটেছে। এবং একই ঘটনা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন, অন্যান্য যারা আছেন সেই বাড়িগুলোতেও ঘটেছে। এবং এটা প্রথম দিকে যখন ঘটেছে তখন বাংলাদেশের মানুষ বা অনেকেই নীরব থেকেছে যে আচ্ছা ঠিক আছে, এটা রাজনৈতিক কিলিং হচ্ছে, রাজনৈতিক ভাবে সহিংসতা হচ্ছে, নারীদের উপর ছাত্রলীগের মেয়েদেরকে মারছে, যুব মহিলা লীগকে মারছে, মহিলা আওয়ামী লীগ বা নেতৃবৃন্দের পরিবার। কিন্তু আমরা জাস্ট কয়েকদিন পরেই দেখলাম যে এটা আসলে আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা দেখলাম যে বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে আক্রমণটা বাড়তেই থাকলো এবং নারীর প্রতি সহিংসতাটা এমন একটা পর্যায়ে গেল যে বাড়িতে আছে, তার স্বামীর সামনে স্বামীকে বেঁধে তাকে ধর্ষণ করছে এবং সেটা ভিডিও করছে যাতে ওরা কমপ্লেইন করতে থানায় না যায়। এবং যারা নারীদের পোশাক নিয়ে খারাপ কথা বলছে তাদের কিন্তু প্রশাসন কিছু বলছে না, আর একজনকে অ্যারেস্ট করেছিল, তাকে আবার বাধ্য করে থানা ঘেরাওয়ের নাম করে বের করে নিয়ে এসেছে। এরকম ক্ষেত্রে দেখলাম যে রাষ্ট্র, প্রশাসন, নারী উপদেষ্টারা সম্পূর্ণ নীরব থেকেছে। আমাদের সুশীল সমাজ বলেন, বুদ্ধিজীবী, শিক্ষক, যাদেরকে আমরা জুলাইতে দেখেছি রাজপথে নেমে অনেক বড় বড় কথা বলেছেন, তারা কিন্তু একদমই নীরব ছিলেন, তারা কোনো কথা বলেননি। গণমাধ্যম তো পুরোপুরি বাকস্বাধীনতা হারিয়েছে। এখন আমরা দেখলাম যে এই আক্রান্ত হওয়াটা নারীদের উপর, নারীদের চাকরিতে আঘাত করা, নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত করা, এবং একজন পুরুষ 4জন নারীকে বিয়ে করবে সেই ফতোয়াও কিন্তু তারা জারি করছিল। যাই হোক, সেটা বাংলাদেশের মানুষ খুব বেশি গ্রহণ করছিল না দেখে সেটা একটু চেপে গেছে। তারপরে ইদানিং আমরা দেখছি যে নারীদেরকে কাপড় খুলে ফেলা হচ্ছে। মানে একটা নারীকে কাপড় খুলে ফেলার যে টেন্ডেন্সিটা আমরা দেখলাম, প্রথম দিকে দেখলাম কাপড় ছিঁড়ে টিড়ে ফেলছে, যেটা আমরা নূর হোসেন দিবসে দেখলাম। আমাদের কিছু আওয়ামী লীগের কিছু নেত্রীকে একদম কাপড় চোপড় ছিঁড়ে ফেললো, তখনও সবাই নীরব। এবং এই কয়েকদিন আগে যে ঘটনা দেখলাম, একটা বাস স্ট্যান্ডে একটা নারী সম্পূর্ণ কাপড় ছিঁড়ে ফেলছে, একদম নারীটা বারবার দৌড়াচ্ছে এবং সম্পূর্ণ কাপড় না ছেঁড়া পর্যন্ত ওরা থামলো না। এবং ওটা দেখার পর আমার মনে হলো যে আমি মুক্তিযুদ্ধের সিনেমায় দেখেছি যে হানাদার বাহিনীর ক্যাম্পে যখন দেশ স্বাধীন হয়েছে তখন ওই ক্যাম্পে, শের ভাইরা বলতে পারবেন, ক্যাম্পে যখন মুক্তিযোদ্ধারা গিয়েছে, ক্যাম্পটা যখন মুক্ত করতে গেছে, সেখান থেকে কিন্তু উলঙ্গ নারীরা বেরিয়ে এসেছে। তো 1971 সালে আমরা দেখেছি সেটা। তো আজকের বাংলাদেশে আমার কথা হচ্ছে যে ঠিক আছে, রাজনৈতিক দুর্বৃত্ত, রাজনৈতিক আওয়ামী লীগ, বিএনপি সব মিলে আমি সব হিসাব নিকাশ আলাদা টেবিলে রাখলাম, কিন্তু একটা নারী তার সম্পূর্ণ কাপড় খুলে তাকে বিবস্ত্র, ধর্ষণ এইসব কেন হবে? পাকিস্তান আমলে এটা দেখেছি, শুনেছি, আজকে কেন? এবং এটা নিয়ে রাষ্ট্রের প্রশাসন, উপদেষ্টারা কারো কোনো বক্তব্য নাই। তার মানে কালকে আমি, আপনি, আমাদের যে কারো একই ঘটনা ঘটতে পারে। তা আমার দেশে আমার সম্মানের কোনো মূল্য নাই। এটা তো, ওই মেয়েটা তো আওয়ামী লীগের নেত্রী না। আমি ধরে নিলাম আওয়ামী লীগের নেত্রীদের কাপড় খুলছে, ওরা বিরাট বীর পুরুষের কাজ করেছে, তখন কেউ কিছু বলেনি, কিন্তু একটা সাধারণ নারীর, তো ওরা কোথায় হাত দিচ্ছে যে নারীদের পাকিস্তান হানাদার বাহিনী যা করেছে ওরা তাই করছে আজকে? তো এইরকম একটা সময় যদি সবাই আওয়ামী লীগ বিএনপি হিসাব করতে থাকে, আওয়ামী লীগের দোষ ত্রুটি হিসাব করে, আজকে যদি মনে করে যে ইনুস যা করছে সেটাকে বৈধতা দিবে, তাদেরকে যদি সমর্থন করে, আমার মনে হয় যে এটা শুধু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন না, মানব সভ্যতার। কারণ এমন একটা দেশ এখন বাংলাদেশ যেখানে রাস্তার মধ্যে একটা মেয়ে এভাবে হাতটা দিয়ে সে দৌড়াচ্ছে, এরকম সময় কেন আসবে? এবং এর জবাব কি দিতে হবে না? আমাদের বাংলাদেশের পুরুষরা কি করছে, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এটা কিভাবে নিচ্ছে আমি জানি না। আমি এটা চিন্তা করতে পারি না, আমি অসুস্থ হয়ে যাই এটা চিন্তা করলে। এবং আমি বলবো যে জীবনে যদি আমি বেঁচে থাকি, ইউনুসের কাছ থেকে জবাবটা আদায় করব আমরা নারীরা। এটা নারীদের লড়াই, আমাদের ইজ্জতের লড়াই, সম্মানের লড়াই। বাংলাদেশের নারীরা 71 সালের পর, পাকিস্তান ক্যাম্পের পরে এই প্রথম এই 1 বছরে নারীদের উলঙ্গ দৃশ্য আমাদের ভিডিওতে দেখতে হয়েছে।
এর জবাব ইউনূসকে দিতে হবে। বাকি সব হিসাব নিকাশ ছেড়ে দিচ্ছি আমি, এই হিসাব থেকে সে কোনোদিন পার পাবে না। আপনি বলছিলেন সম্মিলিত, আমি এই প্রসঙ্গ থেকে সরে যাই। এক বছরে আমাদের কোনো গান বাজনা নাই, আমাদের রবীন্দ্রনাথের ভাস্কর্য ভেঙে ফেলেছে, জয়নাল আবেদীন নেই, লালন নেই, আমাদের মঞ্চ নাটক নেই, সিনেমা নাই, কিচ্ছু নাই। এবং শিল্পীদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করা হচ্ছে, শিল্পীদেরকে আলাদা একঘরে করে ফেলা হয়েছে যে এরা ফ্যাসিস্টের দোসর, এরা আওয়ামী লীগের দোসর, এরা এই, মানে আমি ভদ্র শব্দটাই ব্যবহার করলাম। আমাদের শিল্পীদের সম্পর্কে যে শব্দ, মানে সেটা আবার আরেক দল শিল্পীরাই করেছে, তাদেরকে একটা সিন্ডিকেট করেছে, এই ইউনূসরাই করেছে, তাদেরকে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে দুই ভাগে বিভক্ত করে, ওই যে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে। এবং আজকে শিল্পীদের যে অবস্থা, সেখানে আমাদের কোনো সংস্কৃতি নাই, ধ্বংস করে দিয়েছে আমাদের সংস্কৃতিকে। একটা দেশের যদি ইতিহাস না থাকে তাহলে সংস্কৃতি কোত্থেকে আসবে? দেশটাই তো নেই। আমার মনে হয়েছে যে আমরা তো আসলে দেয়ালে পিঠ থেকে গেছি, আমাদের তো আসলে কিছুই নেই আর, আমাদের কিছুই নেই, আমাদের পরনে কাপড় নেই, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের সংস্কৃতি নেই, আমাদের একাত্তর নেই, আমাদের বাংলাদেশ নেই। আমরা মানে যে কজন বাংলাদেশে আছি, দেশের বাইরে আছি, সবাইকে বলেছি যে আসেন, আমরা তো আলাদা হয়ে আছি, একসাথে হই। একসাথে যদি বাঁচতে না পারি, একসাথে মরতে তো পারবো। আর বেঁচে থাকাটা আসলে মানুষের স্বাভাবিক জীবনের আয়ু কিন্তু খুব বেশি না, স্বাভাবিক গতিতে কে কবে মারা যাব আমরা জানি না। তাহলে যে কয়দিন বেঁচে আছি, একদম মানে বেঁচে থাকা পর্যন্ত মানুষের মতো বাঁচতে চাই। আমাদের জীবনটাকে যে জায়গায় নিয়ে গেছে, আমরা এখন আর শুধু আওয়ামী লীগের কর্মী না, আমি এখন একজন নারী, একজন সংস্কৃতি কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং আমি একজন মা। কাজে আমারও তো অধিকার আছে। আমি সেই অধিকার থেকেই আমার মনে হচ্ছে যে আমি আমার জায়গায় আমি লড়াইটা করব। এবং অনেক শিল্পী, অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষক, আসলে বুদ্ধিজীবী শব্দটা তো অপব্যবহার হয়ে গেছে, সেটা আমরা তো আগে খুব বিশেষ ব্যক্তিত্বদেরকে শ্রদ্ধা করে বলতাম। তো সেরকম মানুষজন, আপনাদের মতো মানুষজন, শের ভাইদের মতো মানুষজন, যারা মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা আছেন, সকলে তো আছে, মুখ বুঝে সহ্য করছে। সবাই মিলে আমরা আসলে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যেখানে আমরা একসাথে কাঁদতে পারবো, একসাথে কিছু বলতে পারবো, আর যদি কিছু বলতে নাও পারি, অন্তত পরস্পরকে বলতে পারবো যে কিছু করতে না পারলেও আমরা চেষ্টা করেছিলাম। সব লড়াই সফল হয় না হয়তো, কিন্তু পথ চলা শুরু করলে পথটা তৈরি হয়, যে পথ দিয়ে অন্য কেউ আসার চেষ্টা করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে এই চেষ্টা করা, এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা করতে চাই। আমি যদি একমাত্র ব্যক্তিও পৃথিবীতে বেঁচে থাকি, আমার মনে হয় যে অন্তত নারীর প্রতি, বঙ্গবন্ধুর প্রতি, বাংলাদেশের প্রতি, আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি, শিক্ষকদের প্রতি কোথায় আঘাত করেনি? শিক্ষকদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। আমার বাবাকে তো আমি কল্পনা করি, সে বঙ্গবন্ধুকে ফাঁসি দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে, এত আক্রোশ। তো আমার মনে হয় যে আমাদের আসলে হারানোর আর কিছু নেই, আমরা সব হারিয়ে ফেলেছি, এখন উদ্ধার করার কাজ, উদ্ধারের চেষ্টা করছি আপা। আমি যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে সারা দেশে বিদেশে সবাইকে অনুরোধ করব, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের প্রয়োজনে আমরা যদি এখনো একসাথে কথা বলতে না পারি, তাহলে বাংলাদেশ থাকবে না। আর বাংলাদেশ না থাকলে আমাদের বেঁচে থেকে আমাদের জজ ব্যারিস্টার হয়ে কোনো লাভ নেই। আমার জাস্ট এইটুকুই বলা যে বঙ্গবন্ধুকে অসম্মান করা মানে বাংলাদেশকে অসম্মান করা, একাত্তরকে মুছে দেওয়া মানে বাংলাদেশকে মুছে দেওয়া, সংস্কৃতি মুছে দেওয়া। আমাদের সবগুলো ঘর ভেঙে দিয়েছে, কোনো ঘর নেই আমাদের ঘরটা উদ্ধার করতে হবে। সবাইকে প্রয়োজন, সবাইকে। এবং সেই ঘর উদ্ধারে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্ব দেবেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের মুক্তিযুদ্ধের কাণ্ডারি হয়ে আসবেন। তিনি ডাক দিলে আমরা যারা আওয়ামী লীগের কর্মী আছি, আমরা রাজপথে নেমে যাব। কিন্তু এর বাইরেও তো একটা বড় জনগোষ্ঠী আছে যারা বঙ্গবন্ধুর আদর্শের, যারা বাংলাদেশের মানুষ, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান। কাজে সবাইকে আওয়ামী লীগ হতে হবে এরকমও কোনো কথা নেই।
তবে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের বাংলাদেশের প্রতি অনেক ঋণ আছে। 30 লাখ শহীদ এমনি এমনি রক্ত দেয়নি, আমাদের কথা ভেবে রক্ত দিয়েছে। বঙ্গবন্ধু জীবনের বেস্ট টাইম গুলো সন্তান সংসারকে না দিয়ে আমাদের কথা ভেবেছে। আমাদের ঋণ পরিশোধ করার এটা শেষ সুযোগ। অনেক ধন্যবাদ প্রাচী আপা, অনেক ধন্যবাদ শের ভাই, আওয়াল ভাই আমাদেরকে সময় দিয়েছেন। আমি জানি আমাদের শোটা একটু লম্বা হয়েছে, কিন্তু এরকম শোই আমরা চাই, যেখানে বস্তুনিষ্ঠ কথা থাকবে। আমাদের দর্শকদের কোনো একটা, যারা শুনবেন তাদের জন্যই এই শোটা। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনারা ধৈর্য ধরে আমাদের শোটি শুনবেন, এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, এবং আপনারা কোনো কিছু এই শোটি শোনার পরে কোনো একটা ভাবনা বা চিন্তার একটা স্রোত বা খাত আপনাদের তৈরি হবে। আপনারা ভাববার সুযোগ পাবেন, আরেকবার চিন্তা করবেন। আপনাদের সবার শুভকামনায় আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দৃষ্টিকোণ একাত্তরের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।